ডিআরএফ বা ফ্লেক্স কি দেখানো হবে? জি। ডিআরএফ কি শেখানো হবে? হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? বলছি ডিআরএফ কি শেখানো হবে? আপনার আপনার কথা কেন যেন আমার কাছে একটু কেটে আসতেছে। স্যার এবার কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আবার একটু বলছি বলেন। ডিআরএফ। বলছি হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, রেস্ট ফ্রেমওয়ার্ক আসলে শিখাবে কি না আমাদের ওই সিলেবাসের ভিতরে লেখা আছে, শেষ পর্যন্ত আমি দেখি নাই। সিলেবাসে রেস্ট আছে তো স্যার। যদি ডিআরএফ থাকে, আমি যতদূর দেখছিলাম যে ক্রুড অপারেশন গুলো দেখাবে, মিনি প্রজেক্ট। লাস্ট 3 দিন স্যার। ক্রুড অপারেশন শিখাবে আসলে, বুঝছেন, যে ডিলেট আপডেট ডাটাবেস থেকে এইগুলো শেখাবে। রেস্ট ফ্রেমওয়ার্ক সম্ভবত শিখাবে না এইখানে, যেহেতু বেসিক কোর্স তো। কারণ রেস্ট এপিআই শিখাতে গেলে এখানে হচ্ছে আরেকটু সময় দিতে হবে, এটা মনে হয় শিখাবে না এই জায়গাটাতে। জাস্ট হচ্ছে জ্যাঙ্গো সেট আপ করা, জ্যাঙ্গোর হচ্ছে ক্রিয়েট রিড অপারেশন, এরপরে ডিলেট আপডেট, এবং এটার উপর বেস করে একটা মিনি প্রজেক্ট। আমরা এখন আসি যে আমরা কেন পাইথন প্রোগ্রামিংটা শিখবো, বা পাইথন প্রোগ্রামিং শেখার পরে আসলে আমার জার্নি গুলো কি কি হতে পারে, সম্ভাব্য জার্নি। আমরা মোটামুটি পাইথন সম্পর্কে জানি যে পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, উচ্চ স্তরের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সহজে শেখা এবং ব্যবহার করা যায়। পাইথন বহুল ব্যবহৃত হয়, এটি কারণ হচ্ছে এটা অনেক সহজ এবং সহজ পাঠবোধ্য, সিনটেক্স গুলোও সহজ, নর্মাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো। এই জন্য আমরা মেইনলি পাইথনটা শিখি খুব সহজভাবে। পাইথন দিয়ে আসলে অনেকগুলো কাজ করা যায়, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্সের কাজ করা যায়, মেশিন লার্নিং এর কাজ করা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে এখানে কাজ করা যায়, স্ক্রিপ্টিং এর কাজ করা যায়, অটোমেশনের কাজ করা যায়। অনেকগুলো কাজ আসলে পাইথন দিয়ে করা যায়। আমরা এমনি আহ, এখানে একটু আলোচনা করি যে পাইথনের শুরুটা আসলে কখন হয়েছিল এবং পাইথনের উদ্ভাবনটা আসলে কিভাবে হয়। আমরা যদি এখানে একটু দেখি যে পাইথনের শুরুটা আসলে 80-এর দশকে হচ্ছে পাইথনটা শুরু হয়েছিল। পাইথনের যে আবিষ্কারক তার নাম হচ্ছে গুইডো ভ্যান রসাম। উনি হচ্ছে একজন ডাচ প্রোগ্রামার। তিনি আসলে 1980 সালে এই ল্যাঙ্গুয়েজটা আসলে আবিষ্কার করছিলেন, এবং তারপর ধীরে 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 এইটাকে বিভিন্নভাবে আপডেটেশন করে আজকের পাইথন এই অবস্থায় আসছে। তবে আমরা তো জানি যে পাইথন একটা সাপের নাম, কিন্তু এই নামটা এই সাপের নাম থেকে আসে নাই। ওই সময় একটা জনপ্রিয় টিভি শো ছিল যার নাম ছিল মন্টি পাইথন, আহ, এবং যেটা একটা সার্কাস টাইপের ছিল, এবং সেই যে নাম মন্টি পাইথন সেখান থেকে, এবং এই শোটা টিভি শোটা তার অনেক প্রিয় ছিল, এবং এই মন্টি পাইথন থেকে এই পাইথন নামটা আসছে আর কি, এই ল্যাঙ্গুয়েজের নাম। এখন এটা কেন অনেক সহজ, মানে এটা আমরা কেন শিখবো, তার কারণ হচ্ছে এটা সিনট্যাক্স অনেক সহজ, এটা রিডেবিলিটি অনেক ভালো, এটার অনেক বিভিন্ন ধরনের ব্যবহার আছে, এটার বিশাল লাইব্রেরি বা একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা কমিউনিটি সাপোর্ট অনেক ভালো, ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। যেমন হচ্ছে ধরেন আমরা নর্মালি দেখা যায় যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা মেশিনে, ধরেন উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, আইওএস একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা, ইউনেক্স একটা, এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে। তো এইখানে দেখা যায় যে আমরা পাইথনের একই কোড অ্যান্ড্রয়েডে চালাতে পারবো, বা আমরা আইওএস এ বা উইন্ডোজে বিভিন্ন জায়গায় একই কোড আমরা রান করাতে পারবো। এই জন্য পরে এটাকে ক্রস প্ল্যাটফর্ম সমর্থন করে। অটোমেশনের জন্য এটা খুব ভালো, ডাইনামিক টাইপিং এর জন্য এটা একটা অনেক ভালো ল্যাঙ্গুয়েজ, প্রোটোটাইপ তৈরি করা সহজ। এই সব কারণে আমরা মেইনলি হচ্ছে পাইথনটাকে চুজ করি। পাইথনের বহুবিধ ব্যবহার আছে। এখন মেইনলি পাইথন গুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়, ধরেন আমরা পাইথনের একটা বেসিক অংশ শিখতেছি, আমাদের মনে হয় প্রথম 10টা ক্লাসের মাধ্যমে আমরা পাইথনের যে বেসিক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ক্লিয়ার করব। এখন এই বেসিক গুলো ক্লিয়ার করার পরে আপনি পাইথন দিয়ে যে কোনো কাজ করেন না কেন, আপনাকে প্রথমে পাইথনের এই বেসিক আইডিয়া গুলো নিতে হবে।
এরপরে ওইখান থেকে আমরা বিভিন্ন সেক্টরে ভাগ হতে পারবো। যেমন ধরেন প্রথম যে একটা সেক্টরের নাম এইখানে যদি আমরা দেখি লেখা আছে কি ওয়েব ডেভেলপমেন্ট। আপনাদের এই কোর্সটা মেইনলি পাইথনের ওয়েব ডেভেলপমেন্টের উপর বেস করে এটা ডিজাইন করা হয়েছে, যে আমরা প্রথমে পাইথনের বেসিকটা শিখতেছি, শেখার পর আমরা ধীরে ধীরে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। এখন আমি কেন ওয়েব ডেভেলপমেন্ট শিখবো? কারণ পাইথন ওয়েব ডেভেলপমেন্টে যথেষ্ট জনপ্রিয়, এবং পাইথনের একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে যার নাম হচ্ছে জ্যাঙ্গো। এই কোর্সে আপনাদেরকে এই জ্যাঙ্গোটা শেখানো হবে। এইটা একটা হাই লেভেল ওয়েব ফ্রেমওয়ার্ক, এবং যার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমাদের ডাটাকে ম্যানেজ বা প্রসেস করতে পারি, এবং সুন্দর সুন্দর ওয়েবসাইট এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের উপর বেস বেস করে তৈরি করা আছে। এটা ছাড়াও আর একটা ফ্রেমওয়ার্ক আছে যার নাম হচ্ছে ফ্লাস্ক। কিন্তু এই জ্যাঙ্গোর উপর বেস করে আমরা যে সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করি, ইনস্টাগ্রামটা কিন্তু হচ্ছে এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের উপর বেস করে আসলে তৈরি করা। তো আপনি পাইথন প্রোগ্রামিং শিখে আপনি যদি চান ওয়েব ডেভেলপমেন্টে আসবেন, তাহলে আপনি জ্যাঙ্গো শিখে ফেলবেন। তো আমাদের এই কোর্সটা আমরা পাইথন শিখে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো আর কি। আচ্ছা, এখন সে সাপোজ আপনি পাইথন শিখলেন, কিন্তু আপনার সামহাও কোনো এক সময় গিয়ে মনে হলো যে আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব না, আমি অন্য কোথাও কাজ করতে চাই। তাদের জন্য আরো অনেক এক্সাম্পল আছে। যেমন দেখেন, আমার কথা যদি আমি চিন্তা করি, আমি মেইনলি পাইথন শিখে ওয়েব ডেভেলপমেন্টে আমি কাজ করিনি। আমি পাইথন শেখার উদ্দেশ্য ছিল আমার হচ্ছে ডাটা সায়েন্স ও বিশ্লেষণ, আমি এই অংশে কাজ করি। আবার অনেকেই আছে পাইথন শিখে ওয়েব ডেভেলপমেন্ট এই অংশে কাজ করে। তো এই অংশে কি কি আছে? ডাটা সায়েন্স ও বিশ্লেষণ, এইখানে হচ্ছে পান্ডাস, নামপাই, তারপরে ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো ভিন্ন ভিন্ন আমাদের লাইব্রেরি আছে যেগুলোর উপর বেস করে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারি, এবং ওই ডাটাগুলোর উপর বেস করে আমরা বিভিন্ন ডিসিশন মেক করতে পারি। আমরা সবাই নেটফ্লিক্সের নাম শুনছি। আমরা নেটফ্লিক্সে যখন কোনো হচ্ছে অ্যাকাউন্ট ব্যবহার করি, দেখবেন আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে নেটফ্লিক্স আপনাকে সাজেশন দেয় যে আপনি এই মুভি, এই মুভি, এই মুভি, এইগুলো আপনি দেখতে পারেন। আমাদের এই ডাটাগুলো নেটফ্লিক্স নিজে ব্যবহার করে, করার পর নেটফ্লিক্স দেখে আমি কোন ধরনের মুভি আসলে ডেইলি লাইফে দেখি, এটার পুরো বেস করে এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সে আমাকে আমার ইন্টারেস্ট অনুযায়ী আমাকে সাজেশন দেয় যে তুমি এইগুলো দেখতে পারো। তো এই ধরনের ডাটা সায়েন্স ও বিশ্লেষণে আমাদের পাইথন ব্যবহার করা হয়, এবং ডাটা সায়েন্স এবং বিশ্লেষণের জন্য পাইথনের লাইব্রেরি সবচাইতে স্ট্রং লাইব্রেরি। এবং পাইথনের যে এই টুলগুলো পান্ডাস, নামপাই, সাইকিট লার্ন, এটা হচ্ছে মেশিন লার্নিং এর লাইব্রেরি গুলো, মানে খুবই স্ট্রং একটা লাইব্রেরি। এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে মেশিন লার্নিং এ কাজগুলো করতে পারি। এরপরে বলছে কি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা। বলছে যে মেশিন লার্নিং ব্যবহার করে এবং আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো আমরা পাইথনের মাধ্যমে করতে পারি। যেমন হচ্ছে দেখেন, টেনসর ফ্লো, কেরাস, সাইকিট লার্ন, পাইটর্চ, আমাদের বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে যেগুলো ব্যবহার করে আমরা মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলোকে আমরা শিখতে পারি। এর উদাহরণ যদি আমরা বলি, দেখেন টেসলা কোপাইলট, আমরা জানি যে টেসলা একটা গাড়ি বের করছে, সেই গাড়ি অটোমেটেড ভাবে চলে, সেখানে আসলে কোনো ড্রাইভার প্রয়োজন হয় না। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টেসলা যে কাজটা করছে, তারা কিন্তু পাইথনের এই লাইব্রেরি গুলো ব্যবহার করছে, এই টুলগুলো তারা ব্যবহার করে তারা এই কাজগুলো করছে। ওকে, এরপর আছে ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং মানে ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন ধরনের ওয়ার্ড এইগুলোকে খুঁজে বের করা। তো এইগুলোর জন্য হচ্ছে আমরা ওয়েব স্ক্র্যাপিং করতে পারি পাইথন ব্যবহার করে। এছাড়া অটোমেশন এবং স্ক্রিপ্টিং এর জন্য আমরা পাইথন ব্যবহার করতে পারি। ওকে, এরপরে গেম ডেভেলপমেন্টের জন্য পাইথন প্রোগ্রামিং ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে সায়েন্টিফিক কম্পিউটেশন ও বৈজ্ঞানিক গবেষণায় পাইথন ব্যবহার করা হয়। নাসা তাদের বৈজ্ঞানিক গবেষণা গবেষণায় হচ্ছে এই পাইথন গুলোকে ব্যবহার করে আসে। ব্লক চেইন টেকনোলজিতে হচ্ছে আমরা পাইথন ব্যবহার করে থাকি। এছাড়া ফিনান্স ও বিভিন্ন ধরনের ট্রেডিং অ্যালগোরিদমের ক্ষেত্রে এই পাইথন প্রোগ্রামিংটা ব্যবহার করা হয়। তো আসলে পাইথনের বহুবিধ ব্যবহার আছে। তবে আমরা যেহেতু হচ্ছে আমাদের বেসিক কোর্স, এই কোর্সে আমরা পাইথনের ওয়েব ডেভেলপমেন্টের অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। তো পাইথন শিখে আপনি চাইলে এই ধরনের কেরিয়ার আপনি করতে পারেন, যে ওয়েব ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, অটোমেশন ইঞ্জিনিয়ার, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব স্ক্র্যাপিং বিশেষজ্ঞ, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, গেম ডেভেলপার, ফ্রিল্যান্সিং, শিক্ষক বা প্রশিক্ষক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স, বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারেন। তো আমরা এই পাইথন যে ব্যবহার করব বা পাইথন যে প্রোগ্রামগুলো লিখবো,
এই লেখার জন্য আমাদের কিছু সফটওয়্যার বা টুলস লাগবে। আমরা যেগুলোকে নর্মালি বলে থাকি হচ্ছে পাইথন আইডিই। আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে যেখানে আমরা মেইনলি পাইথনের প্রোগ্রামগুলো লিপিবদ্ধ করব। তো এই পাইথনের প্রোগ্রামগুলো লেখার জন্য আমরা বিভিন্ন ধরনের আইডি আমাদের আছে। তো আমরা কোন আইডি আসলে ব্যবহার করব? যেহেতু আমাদের এই কোর্সের বর্তমান উদ্দেশ্য হচ্ছে যে আমরা পাইথন শিখে ওয়েব ডেভেলপমেন্ট শিখব, সেই জন্য আমরা এইটাকে ব্যবহার করব। ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড, এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য সবচাইতে ভালো একটা আইডি, এটা ব্যবহার। তবে এইটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের পাইথনের আইডি আছে যেগুলো বিভিন্নটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি জুপিটার নোটবুক বা এইগুলা, এই জুপিটার নোটবুক মেইনলি হচ্ছে যারা হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করে, তারা মেইনলি জুপিটার নোটবুক এটাকে বেশি ব্যবহার করে। অথবা হচ্ছে আপনার গুগলেরও আছে, গুগল কোল্যাব, এইগুলো ব্যবহার করে থাকে। আমরা যেহেতু এইখানে ব্যবহার করব, তো সেহেতু আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন আমরা ভিএস কোড এই আইডিটা বেশি ব্যবহার করব। তবে এইটা ছাড়াও অন্যগুলো আমরা, যে প্রথম দিকে 7-8টা ক্লাস, এটার জন্য এখানকার যে কোনোটা ব্যবহার করলেই আমাদের চলবে। তবে পরের ক্লাসগুলোর জন্য ভিএস কোড ব্যবহার করলেই ভালো। এখন আমরা প্রথম থেকে শুরু করব। স্যার, আমরা ক্লাসের স্লাইড কি পাবো পরবর্তীতে? হ্যাঁ, পাবেন। এটা তো স্লাইড না, লেখার জায়গা, আমি তারপর ওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এটা পাবেন। আচ্ছা, আমরা একদম যেহেতু বেসিক ধরেন, আমি জানি না প্রোগ্রাম কি জিনিস, কম্পিউটার প্রোগ্রাম কি জিনিস, পাইথন প্রোগ্রাম কি জিনিস, আমাদের মধ্যে এরকম হয়তো আমরা অনেকেই থাকবো। তো আমরা প্রথম থেকে একদম শুরু করি। যে আমাদেরকে কেউ যদি বলে যে প্রোগ্রাম বিষয়টা আসলে কি, প্রোগ্রাম বলতে আসলে কি বোঝানো যায়, ধরেন প্রোগ্রাম যে সবসময় কম্পিউটার প্রোগ্রাম হবে ব্যাপারটা আসলে এমন না। ধরেন আমাকে যদি কেউ বলে বিয়ের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম, প্রোগ্রাম, যদি বিয়ের প্রোগ্রামের যদি কথা বলি, আপনি যদি মুসলমানদের কথা চিন্তা করেন, বিয়ের প্রোগ্রামে কি হয়? বরযাত্রী থাকে, সেখানে কাজী থাকে, সে বিয়ে পড়ায়, সেখানে ছেলে কবুল বলে, মেয়ে কবুল বলে, এইভাবে বিয়ের একটা প্রোগ্রাম হয়, পরে খাওয়া দাওয়া হয়। তো বিয়ের প্রোগ্রাম যদি কাউকে যদি আমরা বলি যে ভাই বিয়ের প্রোগ্রামে গেছি, তো উনি মানে বুঝে ফেলবে যে বিয়ের প্রোগ্রাম মানে এই যে এই এই স্টেপ গুলো ওইখানে হয়, যে প্রথমে লোকজন আসে, বিয়ে পড়ানো হয়, ছেলে মেয়ে কবুল বলে, খাওয়া দাওয়া হয়, এরকম একটা ব্যাপার। ঠিক সেম ভাবে আপনাকে যদি বলি একটা চা বানানোর জন্য একটা প্রোগ্রাম আপনি তৈরি করেন, তো তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে ঠিক আছে, একটা কাজ করি, আমি 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমি হচ্ছে এখানে কিছু চা পাতা নিই, এটা এক। এরপরে আমার 2 নাম্বার স্টেপ কি হতে পারে? আমি পানি গরম। 3 নাম্বার স্টেপ কি হবে? যে আমি সেইখানে চিনি অ্যাড করবো পানির ভিতরে। তো এরপরে আমি চা পাতা, গরম পানি এবং চিনি অ্যাড করব, করলে আমার একটা 1 কাপ চা তৈরি হয়ে যাবে। এই যে আমি এখানে কিছু স্টেপ ফলো করলাম, যে 1 নাম্বারে বললাম চা পাতা নিব, এরপরে গরম পানি নিব, এরপরে চিনি নিব, এবং 4 নাম্বারে গিয়ে বললাম এই সবগুলোকে আমি যোগ করব। এই সবগুলোকে যোগ করলে আমার তৈরি হবে 1 কাপ চা। এটা হচ্ছে একটা চা বানানোর প্রোগ্রাম। তার মানে প্রোগ্রাম হচ্ছে ওই জিনিস, যে ধরেন আমার একটা প্রবলেম ছিল, যে আমাকে 1 কাপ চা বানাইতে হবে। এই প্রবলেম, এই প্রবলেমটার সলভ বা সলিউশন করার জন্য আমরা কিছু ধারাবাহিক স্টেপ ফলো করলাম। এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপ। এই যে কোনো একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য আমরা যে ধারাবাহিক যে স্টেপ গুলো ফলো করলাম, এগুলোকে বলা হয় হচ্ছে একটা প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম তৈরি করার যে প্রক্রিয়া বা সিস্টেম, এটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম, আমাদেরকে যদি কেউ বলে আসলে প্রোগ্রাম কি, প্রোগ্রাম হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা, আমরা তাকেই বলবো হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, এটা তো গেলে নর্মাল যে কোনো প্রোগ্রামই হতে পারে, কিন্তু কম্পিউটার প্রোগ্রাম আসলে কাকে বলে? আমাকে যদি কেউ বলে কম্পিউটার প্রোগ্রাম,
যে কম্পিউটার প্রোগ্রাম। তো এর আগে ছিল প্রোগ্রাম। তো কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে যে আগের সমস্যাটা ছিল চা বানানো, কিন্তু কম্পিউটার প্রোগ্রাম হতে হলে সমস্যাটা হতে হবে কম্পিউটার রিলেটেড। তার মানে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটার ব্যবহার করে যখন আমরা কোনো সমাধান করব, সেই সমস্যার উপর নির্ভর করে আমরা এক বা একাধিক যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়বে একটি সমস্যা সমাধানের জন্য, আমাদের ওই নির্দেশনা বা ইনস্ট্রাকশনের সমন্বয়ে আসলে তৈরি হবে একটা কম্পিউটার প্রোগ্রাম। তার মানে আমরা বুঝলাম যে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে ওই জিনিস যে আমরা কম্পিউটার ব্যবহার করে যখন আমরা কোনো একটা সমস্যা, যে কোনো কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য যে আমরা যে ধারাবাহিক ভাবে যে এক বা একাধিক যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনের নাম হচ্ছে কম্পিউটার। কম্পিউটার ব্যবহার করে আমরা এক বা একাধিক যে ইনস্ট্রাকশন গুলো দিব, সেটাকে আমরা বলতেছি কম্পিউটার প্রোগ্রাম। এখন প্রবলেম হচ্ছে, ধরেন আমার একটা সমস্যা এরকম যে আমি আমার জন্মসাল আমি কম্পিউটারে ব্যবহার করে ক্যালকুলেট করতে চাই, এটা আমার একটা প্রবলেম। এখন এই প্রবলেমের জন্য আমাকে কি করতে হবে, কম্পিউটারকে কিছু কমান্ড দিতে হবে বা ইনস্ট্রাকশন দিতে হবে। অথবা ধরেন আমি আমার একটা ছবি ওপেন করতে চাই, এই ছবি ওপেন করা হচ্ছে আমার একটা প্রবলেম, যে এটা আমার একটা প্রবলেম। এখন এটার সলিউশনের জন্য আমরা কি করব, কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিব। তো এই যে আমি যে কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিব, ধরেন চা বানানোর যে ইনস্ট্রাকশন গুলো, ধরেন আমি আমার ভাইকে ইনস্ট্রাকশনটা দিব, তো ইনস্ট্রাকশনটা দিব বাংলা ভাষায়। তো কম্পিউটারকেও তো আমার ইনস্ট্রাকশনটা দিতে হবে কোনো না কোনো একটা ভাষা। কারণ কম্পিউটারকে যে আমি ইনস্ট্রাকশন দিব বা নির্দেশনা যে দিব, এটা তো আমার ভাষায়, বাংলা ভাষায় বললে তো কম্পিউটার বুঝবে না। যে তুমি আমাকে একটা ছবি ওপেন করে দাও, এটা আমি যদি কম্পিউটারকে বলি, কম্পিউটার কিছুই বুঝবে না। সো কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনটা দিব, এই ইনস্ট্রাকশনটা দিতে হবে কোনো একটা ভাষার মাধ্যমে। তো যে ভাষার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই, সেই ভাষার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি একটু বইয়ের ভাষায় বলি, তাহলে যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করে কোনো প্রোগ্রাম তৈরি করা হয়, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা যে আমাদের কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনের জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার প্রয়োজন পড়বে, সেই ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলো। দেখেন এখানে বেশ কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখা আছে। আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে পাইথন, যেটা আমরা এই কোর্সে আলোচনা করব, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, রুবি, সি শার্প, নোড.জেএস, এরকম বিভিন্ন প্রোগ্রামিং ভাষা আমাদের আছে। তো আমরা এই কোর্সে মেইনলি হচ্ছে পাইথন নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ভাষা আসলে কয় ধরনের বা কয় প্রকার? সত্যি কথা বলতে প্রোগ্রামিং ভাষা নর্মালি হচ্ছে দুই ধরনের। এক ধরনের ভাষাকে আমরা বলি লো লেভেল প্রোগ্রামিং ভাষা, এক ধরনের প্রোগ্রামিং ভাষাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। তবে কোনো কোনো বইতে আমি দেখছি লেখা আছে মিড লেভেল প্রোগ্রামিং ভাষা, যদিও আসলে মিড লেভেল ভাষা বলে আসলে কোনো কিছু নাই। হাই লেভেল এবং হচ্ছে লো লেভেল, এই দুইটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষার লেভেল। এখন হাই লেভেল লো লেভেল কেন বলছি, আমরা এবার একটু আলোচনা করছি। ধরেন আমরা তো জানি যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনের বা বিদ্যুতের শুধুমাত্র দুইটা স্টেট বা অবস্থা। একটা হচ্ছে বিদ্যুতের উপস্থিতি, বিদ্যুতের অনুপস্থিতি। তার মানে বিদ্যুৎ আছে এবং বিদ্যুৎ নাই, অথবা কারেন্ট আছে এবং নাই। এটা হচ্ছে কারেন্টের দুইটা অবস্থা। ধরেন আমরা বললাম যে বিদ্যুৎ আছে, আর আরেকবার বললাম যে বিদ্যুৎ নেই। দুইটা অবস্থা। তো বিদ্যুৎ আছে এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ওয়ান দ্বারা, যে বিদ্যুৎ আছে। আর বিদ্যুৎ নেই এটাকে প্রকাশ করা হয় জিরো দ্বারা। তো যেহেতু কম্পিউটারটা ইলেকট্রনিক ডিভাইস, এই ইলেকট্রনের দুইটা অবস্থা জিরো এবং ওয়ান, এই জন্য আমরা নর্মালি বলে থাকি যে কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যা বোঝে, জিরো এবং ওয়ান বোঝে। এইটা ছাড়া কম্পিউটার আসলে আদতেও অন্য কোনো কিছু বোঝে না। তার মানে এখন
ধরেন আমি রায়হান শুধুমাত্র বাংলা ভাষা বুঝি। এখন আপনি যদি আমাকে ইনস্ট্রাকশন দেন, কোনো একটা নির্দেশনা দেন, তাহলে আমাকে নিশ্চয়ই আপনার বাংলা ভাষাতেই দিতে হবে। বাংলা ভাষাতে না দিলে আমি বুঝবো না। আমি শুধু একটাই ভাষা জানি, সেটা হচ্ছে বাংলা। আমাকে কোনো কাজ করাইতে হলে বা আমাকে কোনো ইনস্ট্রাকশন দিতে হলে আপনাকে বাংলা ভাষাতেই দিতে হবে। ঠিক সেম ভাবে কম্পিউটার যেহেতু শুধুমাত্র এই যে বাইনারি ভাষা বোঝে বা 0 1 এই ভাষাটা বোঝে, কম্পিউটারকে কোনো কিছু বোঝাইতে হইলে আপনাকে বা ইনস্ট্রাকশন দিতে হইলে তার ভাষাতে আপনাকে দিতে হবে। তো তার ভাষা কি 0 1 ভাষা, তার ভাষাতে আপনাকে ইনস্ট্রাকশনটা প্রদান করতে হবে বা দিতে হবে। তো এই যে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশনটা দিব 0 1 ব্যবহার করে, এই লো লেভেল প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই প্রোগ্রামিং ভাষা যে প্রোগ্রামিং ভাষাটা শুধুমাত্র 0 এবং 1 এর সমন্বয়ে তৈরি হয়েছিল। দেখেন আমরা যদি একটু স্ক্রিনে দেখি, যে এই যে দেখেন, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ইনস্ট্রাকশন 0 1 1 1, 0 1 0 0 0, 1 1 0 1 1 0 0 0 0 0। এই যে আমরা বিভিন্ন ধরনের যে 0 এবং 1 এর সমন্বয়ে ইনস্ট্রাকশন তৈরি করছি, এই ইনস্ট্রাকশন, এই ভাষাটাকে আমরা বলি হচ্ছে লো লেভেল ভাষা। এখন এই লো লেভেল ভাষার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এই ভাষা যেহেতু কম্পিউটারের নিজের ভাষা, কম্পিউটারকে এই ভাষায় কোনো কিছু বললে সে খুব দ্রুত রেসপন্স করতে পারে, সে খুব সুন্দরভাবে বোঝে, তাই সে খুব দ্রুত রেসপন্স করতে পারে। কিন্তু এই ভাষার প্রবলেমটা হচ্ছে এই প্রোগ্রামটা তো লেখে আসলে হিউম্যান, মানুষ এই প্রোগ্রামগুলো লেখে। তো মানুষের পক্ষে এই ইনস্ট্রাকশন গুলো লেখা অনেক কঠিন। এখন আমাকে যদি আপনি বলেন যে আপনি 0 এবং 1 দ্বারা কয়েকটা ইনস্ট্রাকশন লেখেন, তাহলে এই ভাষাটা যেহেতু আমি নিজে বুঝি না, আমার জন্য ইনস্ট্রাকশন লেখাটা অনেক টাফ। এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই ভাষায় কোথাও কোনো ভুল হইলে, ধরেন এইখানে একটা লেটার বা এখানে দুইটা ডিজিট ভুল হয়ে গেছে, এই ভুলটা বের করাটা অনেক টাফ। যে কোথায় ভুল হয়েছে এটা আসলে বের করা যায় না। সো এই কারণে মানুষ চিন্তা করলো যে না, এই লো লেভেল ভাষায় থাকা যাবে না, এই লো লেভেলের চাইতে আরেকটু আপডেট কিছু তৈরি করতে হবে। এইটার উপর বেশ চিন্তা করতে করতে মানুষ এই লো লেভেল ভাষারই আর একটা আপডেট লো লেভেল ভাষা তৈরি করবে, যে ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা তৈরি করে। এই ভাষাটা ওই ভাষার চাইতে একটু ভালো। দেখি আমরা একটু এই ভাষাটা একটু বোঝার চেষ্টা করি যে এই ভাষাটা কতটুকু ভালো। আগে শুধু 0 1 0 1 লেখা ছিল, আমি এখানে কিছুই বুঝি নাই, এখানে আসলে কি বলার চেষ্টা করছে না করছে আমি আসলে এখানে কিছুই বুঝিনি। কিন্তু এইখানে আমি কিছু বিষয় মনে হয় বুঝতেছি। কি কি বুঝতেছি? ধরেন এইখানে বলছে মুভ R05। মুভ মানে স্থানান্তর করা বা মুভ করা, MOVE, কোনো কিছুকে মুভ করানো। তো এখানে বলছে যে R05, R0-র ভিতরে তুমি রাখবা হচ্ছে 5কে, তার মানে R0 = 5। এই লাইনটার অর্থ ছিল। এরপর বলছে মুভ R17, তার মানে এইখানে বলার চেষ্টা করছে যে R1-এর ভিতরে তুমি রাখবা হচ্ছে 7কে। ওকে, দুটো লাইনের অর্থ মোটামুটি একটু বোঝা হলেও বোঝা গেল। এরপরে 5 নম্বর লাইনে বলছে অ্যাড R2, R0, R1। এই অ্যাড মানে হচ্ছে এডিশন বা যোগ করা। এটার মানে হচ্ছে তুমি R2-র ভিতরে R0 এবং R1-কে যোগ করে তুমি হচ্ছে R2 এর ভিতরে রেখে দেবে। এরপর বলছে সাব মানে সাবট্রাকশন বা বিয়োগ, তার মানে R3-র ভিতরে তুমি R1 থেকে R0 বিয়োগ করে সেই বিয়োগ ফলটাকে তুমি এটার মধ্যে রেখে দাও। এরপরে বলছে MUL, এটার মানে মাল্টিপ্লিকেশন বা গুণ করা। তো এটা মানে বুঝাইছে যে R4-এর মধ্যে তুমি R0 এবং R1-কে গুণ করবা, গুণ করে এটার মধ্যে তুমি রেখে দিবা। তার মানে ওই ভাষার চাইতে এই ভাষাটা কিছুটা উন্নত, যেটা আমরা মোটামুটি একটু নিজেরা বুঝতে পারতেছি। কিন্তু মানুষ চিন্তা করো যে না, আমরা আরো সুন্দর ভাষায় প্রোগ্রামগুলো লিখতে চাই, ভাষাগুলো হবে আমাদের মুখের ভাষার মতো।
বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো আমরা এইভাবে প্রোগ্রাম লিখতে চাই। তো এইটা চিন্তা করতে করতে মানুষ হাই লেভেল প্রোগ্রামিং ভাষা তৈরি করে। এখন হাই লেভেল প্রোগ্রামিং ভাষাটা আসলে দেখতে কেমন? এই ভাষাটা দেখতে হচ্ছে আমাদের এরকম, যেটা আমাদের নিজেদের ইংরেজি ভাষার সঙ্গে আমাদের কিছুটা মিল আছে। যেমন দেখেন, আমরা যখন বীজগণিতের ম্যাথ গুলো করতাম, তখন কিন্তু আমরা এইভাবে লিখতাম যে এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল 4। তার মানে বুঝতেই পারতেছি যে এক্স এর মধ্যে থাকবে হচ্ছে 3, ওয়াই এর মধ্যে থাকবে হচ্ছে 4, এরপরে লাইনে বলছে এক্স প্লাস ওয়াই। তার মানে এক্স এর মধ্যে আছে 3, ওয়াই এর মধ্যে আছে 4, মাঝখানে প্লাস, তার মানে দুইটার যোগফল হচ্ছে 7। তো এই যে ভাষা, এই ভাষাটা হচ্ছে আমাদের একটা ন্যাচারাল ভাষা। এই প্রোগ্রামিং ভাষাকে আমরা বলতেছি এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ভাষা, যেটা আমাদের ভাষার সঙ্গে কিছুটা মিল আছে, বা ইংরেজি ভাষার সঙ্গে আমাদের কিছুটা মিল আছে। এই ভাষাটাকে আমরা বলতেছি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। এইভাবে আসলে ভাষার বিবর্তন থেকে আস্তে 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 আমরা হাই লেভেল ভাষায় আসলাম। এখন আমরা এই হাই লেভেল ভাষায় নিয়েই আসলে আমাদের এই কোর্সটা আমরা সামগ্রিকভাবে আলোচনা করব। এখন দেখেন প্রবলেমটা কি হইলো, যখন আমি হাই লেভেল ভাষা লিখে ফেললাম, এই ভাষাটা তো আমি বুঝতেছি এবং আমার জন্য এটা খুব সুবিধা হয়েছে, আমার জন্য ইনস্ট্রাকশন লেখাটা অনেক সহজ হয়েছে। কিন্তু আমরা তো আগেই বলছিলাম যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে। এই 0 1 ছাড়া কম্পিউটার এই লোক আর কিছুই জানে না। তো এখন যদি আমি কম্পিউটারকে কোনো কিছু বুঝাইতে চাই, তাকে তো 0 1 দ্বারা বুঝাইতে হবে। কিন্তু আমি তো ইনস্ট্রাকশন লিখতেছি এরকম ইংরেজি ভাষায়, কিন্তু কম্পিউটার তো এটা ছাড়া কোনো কিছু বোঝে না। তাইলে এটার সলিউশন আমি না হয় লিখলাম, কিন্তু এটা তো কম্পিউটার বুঝবে না। তাহলে বোঝানোর জন্য এখন আমি কি করতে পারি? এটার একটা সুন্দর সলিউশন হচ্ছে এমন, যেমন দেখেন, আমি হচ্ছে একজন বাংলাদেশি, আমি বাংলা ভাষা বুঝি। আমি যদি একজন কোরিয়ানের সঙ্গে কথা বলতে চাই, উনি হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে। ধরেন আমি হচ্ছে একজন বাংলাদেশি, আর আর একজন হচ্ছে কোরিয়ান, আমি তার সঙ্গে কমিউনিকেট করতে চাই। তো আমি বাংলা ছাড়া কোনো কিছু জানি না, আর এই কোরিয়ান কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া উনি কোনো কিছু জানেন না। তাহলে আমরা যেভাবে কমিউনিকেট করবো একজন আরেকজনের সঙ্গে, আমাদের মাঝখানে যদি একজন মিডল ম্যান থাকে, এই মিডল ম্যান ইনি বাংলাও জানেন, ইনি হচ্ছে কোরিয়ানও জানেন। তাহলে কি হবে, আমি বাংলায় একে বলবো, সে হচ্ছে আমার বাংলা ভাষাটা কোরিয়ান ভাষায় কনভার্ট করে এই লোকের কাছে পৌঁছায়। তো একটা মিডলম্যান থাকলে আমার ইনস্ট্রাকশনটা কোরিয়ান রূপে এই কোরিয়ান লোকটার কাছে পৌঁছায় দিই। ঠিক আমরা এইখানে এই কাজটাই করব, যে মানুষ বুঝতে পারে হচ্ছে হাই লেভেল ভাষা, কিন্তু কম্পিউটার বুঝতে পারে হচ্ছে লো লেভেল ভাষা। তার মানে আমরা, মানুষ এবং কম্পিউটারের মাঝখানে যদি একটা মিডলম্যান থাকে, যে মানুষের লেখা হাই লেভেল ভাষাকে বা ইনস্ট্রাকশনটাকে কনভার্ট করে লো লেভেল বা মেশিন ভাষায় রূপান্তর করবে, তাহলে কিন্তু আমাদের প্রবলেমের সলিউশন হয়ে গেল। তো এই কাজটাই হচ্ছে কম্পিউটারে করা হয়। কম্পিউটারে মানুষ যে হাই লেভেল ভাষায় যে ইনস্ট্রাকশন গুলো লেখে, সেই ইনস্ট্রাকশন গুলো একজন হচ্ছে এগুলোকে লো লেভেল ভাষায় কনভার্ট করে কম্পিউটারের কাছে বা মেশিনের কাছে পৌঁছায়, মেশিন সেই ভাষাটা বুঝতে পারে। এই কাজটা কে করে? এই কাজটা যে করে তার নাম হচ্ছে কম্পাইলার ও ইন্টারপ্রেটার। এরা দুইজনই এই কাজই করে। এই দুজনের কাজ হচ্ছে, আমরা যখন হাই লেভেল ভাষায় কোনো একটা ইনস্ট্রাকশন দেই, সেই ভাষাটাকে, যে হাই লেভেল ভাষাটাকে ট্রান্সলেট করে করে মেশিন ভাষা বা লো লেভেল ভাষায় কনভার্ট করে। তো দুইজনই যদি একই কাজ করে, তাহলে দুজনের নাম আলাদা কেন? দুইজনের নামই তো কম্পাইলার হতে পারতো, বা দুইজনের নামে ইন্টারপ্রেটার হতে পারতো। দুইজন সেম কাজ করে, কিন্তু দুইজন এই সেম কাজটা একটু ডিফারেন্ট ওয়েতে করে। এখন কেমন ডিফারেন্ট ওয়ে? ধরেন আমরা এখানে লিখলাম, ধরেন আমার 1 নম্বর লাইন আমি লিখলাম 10, ধরেন আমার এই একটা ইনস্ট্রাকশনে তো কম্পিউটার বুঝবে না, কারণ এগুলো আমি লিখছি হচ্ছে
নর্মাল একটা ভাষা, কিন্তু কম্পিউটার তো শুধুমাত্র বুঝবে মেশিন ভাষা। তো এই যে কম্পাইলার, সে কি করে আমি বলি। ধরেন কম্পাইলারের কাজ হচ্ছে, এই কম্পাইলার সে কি করবে, তাকে যখন আমরা ইনস্ট্রাকশন গুলো দিব, সে কি করবে, 1 নাম্বার লাইন পড়বে, 2 নাম্বার লাইন পড়বে, 3 নাম্বার লাইন পড়বে, সে 3টা লাইনে একসঙ্গে পড়বে। পড়ার পরে সে 3টা লাইনকে সে হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সফার করে দেবে। এবং এই 3টার মধ্যে কোথাও যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো আমাদেরকে একবারে শো করবে। এটা হচ্ছে কম্পাইলার, এই কাজটা। আর ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার কি কাজ করবে, সে কি করবে, সে প্রথমে 1 নাম্বার লাইন পড়বে, পড়ার পরে দেখবে এই লাইনে কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে আমাকে বলবে ভুল আছে। আর না হলে সে প্রথম যে লাইন, এই লাইনটাকে হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সফার করবে। এরপরে পড়বে সে 2 নাম্বার লাইন, পড়ার পর সে 2 নাম্বারটাকে হাই থেকে লোতে ট্রান্সফার করবে। এরপরে পড়বে সে 3 নাম্বার লাইন, এরপরে সেটাকে হাই থেকে লো লেভেল ট্রান্সফার করবে। তার মানে ইন্টারপ্রেটার কাজ করে হচ্ছে লাইন বাই লাইন, একটা লাইন পড়বে, এরপর একটা লাইন পড়বে, এরপর একটা লাইন। আর কম্পাইলার, কম্পাইলার সেভাবে কাজ করে না। কম্পাইলার সে হচ্ছে সবগুলো লাইন একসঙ্গে পড়বে, এই সব লাইন পড়বে, পড়ার পর এইটাকে সব পুরাটাকেই সে হাই লেভেল থেকে লো লেভেলে একবার ট্রান্সফার। তো দুইজনই আসলে মিডলম্যান হিসেবে কাজ করতেছে, কিন্তু দুইজন এই কাজটা করতেছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে। এটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এখন আপনারা বলেন, যতটুকু আপনাদেরকে পড়াইলাম আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা, আর কোথাও যদি বুঝতে না পারেন সেটুকু আমাকে বলেন। স্যার বুঝতে পারছি যতটুকু পড়াইছেন। তো স্যার আমাদের কি দুটাই ইউজ করতে হবে নাকি, কম্পাইলার ইন্টারপ্রেটার দুটাই ইউজ করতে হবে? না, আমরা যে কোনো একটা ব্যবহার করবো। পাইথন নর্মালি হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। পাইথনে নর্মালি ইন্টারপ্রেটারই বেশি ব্যবহার করা হয়, তবে কম্পাইলার ব্যবহার করলেও সমস্যা নেই, কম্পাইলার ব্যবহার করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। স্যার কম্পাইলার কোনগুলো, ইন্টারপ্রেটার কোনগুলো, কিভাবে বুঝবো? আচ্ছা, এটা আমরা নিজেরা দেখলেও অবশ্য বুঝবো, যখন দেখবেন যে লাইন বাই লাইন ভুল হচ্ছে। আমি পার্থক্যটা বুঝিয়ে দিব নি, আমি দুটোই চালু করবো নি। তারপরেও চাইলে একটু গুগলে সার্চ করে আমরা দেখি যে, স্যার এই আপনি বলছেন যে পাইথন দিয়ে হচ্ছে ইনস্টাগ্রাম করা হয়েছে, সেক্ষেত্রে কি হুম, এরকম মানে টুলস বা অ্যাপস এগুলো কি পাইথন দিয়ে তৈরি করা যাবে? হ্যাঁ ওই যে দেখালাম না, ওই যে আপনাদেরকে যখন ইয়ে মানে পড়াইলাম, গেম যে তৈরি কোনো, করা যায় পাইথন দিয়ে। এটা কি যে কোনো টুলস তৈরি করা যাবে, মানে আমার প্রয়োজন না অনুসারে? না 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 না, এখন দেখেন যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য মেইনলি হচ্ছে আপনার আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা বেশি ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো এক একটা আসলে এক এক পারপাজে ব্যবহার করা যায়। আবার মোবাইল অ্যাপস এর জন্য জাভা বেশি ব্যবহার করা হয়। বা আবার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য দেখা যাচ্ছে যে আপনার ওই উম, কি ওটা ASP.NET, এইগুলো ডট নেটটা পাইথনে বেশি ব্যবহার করা হয়। পাইথনের যে ইউজ করা হয় দেখছি আমি হচ্ছে কালি লিনাক্সের যে টুলস গুলো ব্যবহার করা হয়, হ্যাঁ ওইগুলোতে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওইসব টুলস কি নিজেরাই তৈরি করতে পারবো এখন? এখন পারবেন, এই কোর্সটা করলে পারবেন। এই কোর্স করলে আপনার একটা পাইথন সম্পর্কে বেসিক একটা আইডিয়া হবে। মানে ওই পর্যন্ত যেতে গেলে আপনাকে মিনিমাম 3 থেকে 6 মাস আপনাকে পাইথন নিয়ে পড়াশোনা করতে হবে। এই কোর্স শেষ করার পরে কি আপনি যে জ্যাঙ্গো যে বলছেন, জ্যাঙ্গো হ্যাঁ ফ্রেমওয়ার্ক যে, কাজ হ্যাঁ করা যাবে? জি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আপনি কাজ করতে হবে, কারণ এই কোর্সের মধ্যে আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইনক্লুড করা আছে। আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে। স্যার নেকটার কি এরপরে কোনো মানে এই পাইথনের উপর অ্যাডভান্স কোনো কোর্স আছে? আচ্ছা, যদি বলি আমাদের এখানে একটা মেশিন লার্নিং কোর্স আছে, 6 মাস মেয়াদি, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স। এই কোর্সটা পাইথনের উপর বেস করে 6 মাস মেয়াদি কোর্স, অনলাইন কোর্স। এইটা আপনারা করতে ফিজিক্যাল পারবেন না? Okay. অনলাইন। আচ্ছা, এরপরে সামনের মাসে হয়তো আমাদের নতুন একটা কোর্স লঞ্চ হবে, ডিপ লার্নিং, যেটা ওই যে আপনার আমরা যেটা বললাম মেশিন লার্নিং, এটারই হচ্ছে নেক্সট ভার্সন ডিপ লার্নিং। এটার উপর বেস করে ওইটা তৈরি হবে। আর পাইথন নর্মালি হচ্ছে আমাদের ওয়েবের উপর, ওয়েবে কাজ করার জন্য একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নামের আমাদের একটা কোর্স
হয়তোবা সামনের মাসে বা তার পরের মাসে লঞ্চ হবে। এখন সেইটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখাবে এটা আমি শিওর না। এখন ওটা হতে পারে পিএইচপি দিয়ে শিখাবে, হতে পারে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে শিখাবে, এটা আমি শিওর না। তবে ধরেন আপনি যদি চিন্তা করেন যে না আমি পাইথন দিয়ে একটা ডাটা সায়েন্স মেশিন লার্নিং এ কাজ করবো, এটার জন্য আমাদের কোর্স অলরেডি আছে, আপনি চাইলে ওটাতে এনরোল করতে পারেন। স্যার আমাদের যেটা বললেন যে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর যে কোর্সটা আছে, জি। ওটা কি মানে আমরা তো এটা পার্থনেরটা করতেছি, তো আমাদের জন্য কি কোনো মানে মানে অ্যাডভান্সমেন্ট থাকবে ওইটাতে এনরোল না, করার জন্য নাকি? ওই রকম কিছু নাই ওইখানে। আসলে যে আমাদের সব কোর্সের সিস্টেম একই রকম, ভর্তি পরীক্ষা হয়, এরপরে নির্দিষ্ট আসন থাকে। যদি এমন হয় যে নির্দিষ্ট আসনের চাইতে অনেক বেশি পরীক্ষা দিছে, সেই ক্ষেত্রে একটু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই টিকতে হয়। কারণ ওই কোর্সগুলো যেহেতু একটু কঠিন কোর্স, ওই জন্য বেশি স্টুডেন্ট নেওয়া হয় না, সর্বোচ্চ হয়তো 40 জন নেওয়া হয়, না হলে সবার প্রতি এরকম টেক কেয়ার করা যায় না। স্যার একটা প্রশ্ন আচ্ছা, ছিল। স্যার একটা প্রশ্ন ছিল। পাইথন দিয়ে স্যার ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে চাইছিলাম, কিন্তু এইখানে আমাদের জ্যাঙ্গোর যেটুকু বেসিক শেখানো হবে, এরপর আসলে অ্যাডভান্স এই মুহূর্তে আমাদের এই কোর্স নাই, যে জ্যাঙ্গোর উপরে অ্যাডভান্স কোর্স, এটা আসলে আমাদের নাই এই মুহূর্তে। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার শিওর। এই যে পিএসপি এবং ডট নেট ডেভেলপ এগুলো কি এই পাইথন প্রোগ্রামের মাধ্যমে করা যায়? না 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 না, ওগুলো আলাদা, ওটা সম্পূর্ণ আলাদা। পিএইচপি ওকে একটা সব। আলাদা ল্যাঙ্গুয়েজ, আপনার হ্যাঁ ডট নেট এটা আলাদা, এগুলো আলাদা আলাদা, আলাদা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এগুলো আচ্ছা। আলাদা আলাদা হয়ে শিখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তবে স্যার আমাদের পাইথনের বা, জি বল। স্যার আমাদের মেশিন লার্নিং এন্ড ডাটা সায়েন্স এটা স্যার কোন মাসের দিকে আর কি কোর্সটা করানো হয়? হ্যাঁ, এখনো রানিং একটা ব্যাচ চলতেছে, এটা যে কবে শেষ হবে তারপরে আর কি। আপনি ওই যে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে এই লাস্ট কোর্সটা কয় তারিখ থেকে শুরু হয়েছে। ওটা শেষ হলে আবার, ওটা শেষ হওয়ার 1 মাস আগে আবার সার্কুলার হয়, প্রতি জি 6 মাস স্যার। অন্তর অন্তর সার্কুলার হয়। জি স্যার, বুঝছি স্যার। ওইখানে আপনার সবই শেখানো হয়, আপনার মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো থেকে শুরু করে, ওইখানেও পাইথন প্রথমে কিছুদিন শিখাবে, এরপরে হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, সবকিছু ওখানে মোটামুটি পড়ানো। মেইনলি ওইখানে কোর্স করে কারা, যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট অথবা ইউনিভার্সিটিতে পড়তেছে, অথবা যাদের চিন্তা যে আমরা ডাটা সায়েন্স শিখে ওইটা নিয়ে রিসার্চ করব, অথবা ডাটা সায়েন্স দিয়ে আমি আমার কেরিয়ার করতে চাই, এই ধরনের লোকজনই ওইখানে বেশি কোর্স করতে ইন্টারেস্টেড হয় আর কি, আমি যতদূর দেখছি। তো আপনাদের যদি কারো আগ্রহ থাকে যে আমি ডাটা নিয়ে কাজ করতে চাই, ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, তারা এনরোল চাইলে করতে পারেন। স্যার এটা কোর্স ফি স্যার কত হতে পারে স্যার? মনে হয় 3,000 টাকা সম্ভবত, জি স্যার। এটা কি শিওর স্যার না। অনলাইনে হবে নাকি সরাসরি? অনলাইনে, অনলাইনে হয়। আচ্ছা online। স্যার। আচ্ছা, আমরা আবার একটু পড়ায় ফিরে এসে, আচ্ছা আমাদের পাইথন যদি আমরা কম্পিউটারে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হয়, আমাদের পাইথনটাকে ডাউনলোড করতে হয়। এখন আপনারা যদি ব্যবহার করেন লিনাক্স অথবা ম্যাক, সেই ক্ষেত্রে দরকার নেই, সেই ক্ষেত্রে অটোমেটেড ভাবে দেওয়াই থাকে। আমি যেহেতু ম্যাক ব্যবহার করি, আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। কিন্তু আপনারা যদি হচ্ছে উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করেন, আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে পাইথন ডাউনলোড করতে হবে। তো পাইথন ডাউনলোড করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাই, যেটা হচ্ছে python.org, মানে পাইথন ডাউনলোড, python.org। আমরা এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন একদম এখানে লেখা আছে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর ম্যাক ওএস। যেহেতু আমি ম্যাক ব্যবহার করতেছি, তারা নিজেরাই আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি পাইথনের এইটা ডাউনলোড করে তোমার পিসিতে ইনস্টল করতে পারো। এখন আপনারা যদি কেউ উইন্ডোজ ব্যবহার করে থাকেন, দেখবেন যে আপনাকে অলরেডি এইখানে সাজেশন দিবে। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা পাইথনটা সবাই ডাউনলোড করে ফেলি। এই ডাউনলোড বাটনে চাপ দিয়ে পাইথনটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব। আমরা জানি কিভাবে একটা ফাইলকে এক্সট্রাক্ট করতে হয়। এরপরে আমরা এটাকে ইনস্টল করে ফেলব। আচ্ছা, আমরা পাইথন ডাউনলোড করব, ডাউনলোড করার পর পাইথনটাকে ইনস্টল করবো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ওকে, এরপর আমাদের দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আমরা চাইলে ভিএস কোড, কেউ যদি চান এই মুহূর্তে ভিএস কোড নিয়ে কাজ করতে পারবেন। তবে আপাতত ভিএস কোড দরকার নেই, আমরা এখন যে কাজটা করবো একটু অনলাইনে কাজ করবো আজকের দিনের জন্য। আপনারা প্রথমে যেটা করেন, সবাই একটু এই পাইথনটা ডাউনলোড করেন, করার পর পাইথনটা ইনস্টল করেন, এটা হচ্ছে আপনাদের প্রথম টাস্ক। আর যেহেতু আমাদের এশার নামাজটা আমাদের কোর্সের মধ্যে পড়ে গেছে, তো আমরা প্রতিদিন মানে আমার যে 2 দিন ক্লাস, আমরা একটু নামাজের
10 থেকে 15 মিনিট একটু নামাজের ব্রেক নেবো, 10 মিনিটের জন্য। এরপর আমরা ক্লাসটা আবার কন্টিনিউ করবো ঠিক এইভাবে। তো আপনারা একটা কাজ করেন, এই পাইথনটা ডাউনলোড করে ইনস্টল করেন এবং নামাজ পড়ে নেন, যারা নামাজ পড়বে। আর এরপরে আমরা 10-15 মিনিট পরে আবার ক্লাসটা এখান থেকে আবার শুরু করবো। তার টাইমটা বলে দিয়েন যে এক্স্যাক্টলি কটায় স্যার, শুরু। আচ্ছা, হ্যালো। এখন 8টা 2 বাজে, আমরা 13 মিনিট পরে 8টা 15-তে আবার ক্লাস শুরু করবো। আচ্ছা স্যার, বল। ইনস্টলের সময় যে আপনার দুটো অপশন আছে, এটা কি টিক মার্ক করার অপশন আছে? একটা হচ্ছে ইউজ অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া আছে, আর একটা হচ্ছে পাইথন এক্সটেনশন যেটা এক্সিকিউশন করা। এটা কোনটা, দুটাই কি টিক দেবো? আচ্ছা দাঁড়ান, আমি একটা ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে smraihan.com এই ওয়েবসাইট একটু যেতে পারেন। smraihan.com এই ওয়েবসাইট একটু যান কষ্ট করে, যাওয়ার পরে ভিডিও টিউটোরিয়ালে যান। ভিডিও টিউটোরিয়াল থেকে এই নিচের দিকে আসলে দেখবেন যে পাইথন প্রোগ্রামিং ফুল কোর্স, এইখানে যাবেন কষ্ট করে গিয়ে। আমি তারপরেও আপনাদের বক্সে আমি দিয়ে দিচ্ছি, এই যে উইন্ডোজ কম্পিউটারে পাইথন ইনস্টল করা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটা চালু হবে। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যাদের একটু সমস্যা হবে তারা এটা দেখতে পাবে। দেখে পাইথন এবং যে কোনো একটা আইডি আপনারা ইনস্টল করে নেবেন। হয় এবং পাইথন আইডি ইনস্টল করতে হয়। আমরা আচ্ছা, তাহলে আমরা একটু নামাজের ব্রেক নেই, নামাজের ব্রেক নেন আর এটি ইনস্টল করেন। এরপরে আমরা 15তে ইনশাল্লাহ আবার ক্লাস আমরা শুরু করবো। আমি ভিডিওটা আপাতত রেকর্ডিংটা পজ দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাস আবার আমরা শুরু করি। রেকর্ডিংটা আবার চালু করতেছি। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। ওকে, ওকে, আমরা আবার আমাদের আসি। আমরা এখন যেটা করব, আমরা পাইথন ব্যবহার করে আমরা আমাদের প্রথম যে ইনস্ট্রাকশনটা বা যে প্রথম প্রোগ্রামটা আমরা লিখব। তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো আইডি ব্যবহার করতে পারি। তবে এই ক্ষেত্রে আমি এটা আইডি ব্যবহার করতেছি যার নাম হচ্ছে থ্রনি। স্পাইডার অ্যানাকোন্ডাবলস। ওকে, আমরা যখন পাইথন ব্যবহার করে কোনো একটা প্রোগ্রাম লিখব, আমরা প্রথম যে প্রোগ্রামটা লিখব সেটা হচ্ছে কোনো একটা কিছুকে আমাদের স্ক্রিনে প্রদর্শন করানোর একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা লেখার জন্য আমাদের একটা ফাংশন আছে, যার ফাংশন নাম হচ্ছে প্রিন্ট। প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে কোনো কিছুকে স্ক্রিনে প্রদর্শন করানো। এই প্রিন্ট ফাংশনটা লিখতে হয় PRINT, প্রিন্ট, এইভাবে। তো ফাংশন আসলে কি জিনিস বা ফাংশন কিভাবে কাজ করে? প্রিন্ট এমন একটা জিনিস, এটার ভিতরে আমরা যে কোনো কিছু লিখলে এইটা আমাদের স্ক্রিনে প্রদর্শিত হবে। এটাই হচ্ছে এটার মেইন কাজ, আর কোনো কিছু নেই। ধরেন আমরা এখানে প্রিন্ট লিখলাম, লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করবো। তো এই ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। আমরা ফলাফল দেখতে পারি আসলে এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে, বা কোনো কিছুর আউটপুট আমরা প্রদর্শিত হয় এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে। এখন ধরেন এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমি ডাবল কোটেশন দিয়ে যা লিখবো সেটা আমার এই স্ক্রিনে প্রদর্শিত হবে। তো কিভাবে হবে? ধরেন আমরা এখানে ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর যদি আমার নাম লিখি,
আর এ আই এইচ ও রায়হান আমার নাম লিখলাম। লেখার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যে ইনস্ট্রাকশনটা লিখলাম বা যে প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামটাকে আমাদের চালু করতে হবে। চালু করার জন্য আমাদের এই যে উপরে একটা বাটন আছে, F5 বাটন আমাদের কিবোর্ডে থাকে, এইটা অথবা এই যে সবুজ যে বাটনটা আছে, আমরা এই সবুজ বাটনের উপরে চাপ দিতে পারি। দেখেন এই সবুজ বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখেন স্ক্রিনে, নিচের স্ক্রিনে নাম লেখা হলো রায়হান। তো আমরা যেটাই লিখবো সেই লেখাটা আমাদের নিচের দিকে চলে আসবে। ধরেন আমি এখানে আমার নামের আগে পরে কিছু একটা লিখতে পারি। ধরেন আমার নাম হচ্ছে রায়হান, আমার হোম টাউন হচ্ছে বগুড়া, তা আমি লিখলাম যে BOGURA, বগুড়া। এখন যদি আমি রান বাটনে চাপ দিই, দেখেন এখানে লেখা উঠছে রায়হান বগুড়া। কিন্তু ধরেন আমি যদি এরকম চাইতাম যে আমার নাম প্রথমে আসবে, ধরেন নেম লেখা আমার নাম আসবে, এরপরে আমার জেলার নাম আসবে তার পরের লাইন। এইটার জন্য আমরা যেটা কাজ করতে পারতাম, আমরা এই লেখাটা 2 লাইনে লিখতে পারতাম। যেমন যে নেম রায়হান, এরপর ধরেন আমি আবার একটা যে হোম টাউন, হোম টাউন কোথায় বলবো। এখন যদি রান দিই, দেখেন 2 লাইনে আসছে। কিন্তু আমরা যদি এমন চাইতাম যে আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে প্রথমে রায়হান লেখাটা আসবে, এরপর বগুড়া আসবে, কিন্তু আমি এখানে 2টা প্রিন্ট এইভাবে লিখবো না, আমি একটার মধ্যেই লিখবো, কিন্তু 2 লাইনে আলাদা আলাদা করবো। এইটার জন্য আসলে কি করা যায় আমরা একটু দেখি। মানে এটার জন্য আমরা এই লেখাটাকেই কপি করলাম, করার পর আমরা এই জায়গায় নিয়ে গেলাম। এই জায়গায় নিয়ে যেয়ে আমরা জাস্ট এইটার ভিতরে ওই লেখাটাকে পেস্ট করি। কিন্তু এখানে আমাদের তো হচ্ছিল না, একই লাইনে চলে আসে। আমরা তো বলছি যে কম্পিউটারকে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিব কম্পিউটার ঠিক সেভাবে কাজ করবে। কম্পিউটার এই রায়হান এই পর্যন্ত, নেম রায়হান এই পর্যন্ত আসলো, আসার পর ওকে বলে দিতে হবে তুমি এরপরে দ্বিতীয় লাইনে গিয়ে এই লেখাটা লিখবা। তো এই কথাটা তাকে বলার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তাকে একটা কমান্ড দিতে হবে। স্ল্যাশ হচ্ছে এইটা, এটাকে আমরা বলি স্ল্যাশ। আর আমাদের ইন্টার বাটনের উপরে আর একটা বাটন থাকে, এটাকে বলে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশের পরে যদি আমরা এন লিখি, তার মানে বোঝায় হচ্ছে নিউ লাইন। তার মানে আমার কম্পিউটার কি করবে, সে দেখবে যে লেখা আছে প্রিন্ট। প্রিন্ট মানে তাকে কোনো কিছু প্রদর্শিত করতে হবে। এখন কি প্রদর্শন করতে হবে, সে ভিতরে গিয়ে দেখবে যে লেখা আছে নেম, এই নেম কি রায়হান, এই কথাটাকে প্রদর্শিত করবে। করার পরে দেখবে যে আল্লাহ, এখানে কি লিখে দিচ্ছে \n, তার মানে নতুন লাইন, মানে এখান থেকে নতুন আর একটা লাইন তৈরি হবে। তার মানে হাফ HT বগুড়া, এটা হচ্ছে দ্বিতীয় লাইনে চলে আসবে। আপনি দেখেন এটা যদি প্রিন্ট করাই, প্রথম লাইনে আসলে হচ্ছে নেম রায়হান, কারণ আমরা প্রথমে এইটুকু আসবে, আসার পর দেখবে যে এখানে \n, তার মানে আমাকে নতুন লাইনে চলে যেতে হবে। এরপরে আমাকে কি লিখতে হবে, HT2 কোলন এরপরে বলবো, এবং সে তাই করছে, HT কোলন এরপরে বলবো, সেই লেখাটাকে এখানে প্রিন্ট করতেছে। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা আপনাদের কম্পিউটার ব্যবহার করে, আমি একটা প্রোগ্রাম আপনাদেরকে লিখতে দিই, আপনারা সে প্রোগ্রাম করবেন। আপনারা একটা কাজ করবেন, সবাই আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যাবেন। এইখানে যাওয়ার পর চলে যাবেন হচ্ছে স্লাইডে। স্লাইডে যাওয়ার পর দেখবেন লেখা আছে ল্যাব অ্যাসাইনমেন্ট অন বেসিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এই অ্যাসাইনমেন্টের আপনারা প্রথম 2টা প্রোগ্রাম সবাই এখনই করে ফেলবেন, করে ফেলে আমাকে স্ক্রিনশট দিবেন। আমি আমার ওয়েবসাইটটা আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, দেখি আপনারা এটা করতে পারেন। স্যার আমাদের কারেন্ট নাই, আমি মোবাইল থেকে জয়েন করছি। আচ্ছা, যিনি 2-1জনের প্রবলেম হলে সমস্যা নেই। স্যার ওই যে আহ, আপনার অ্যাসাইনমেন্টে কি নাম জানি বলছিলেন, ওটা একটু আমার কাইন্ডলি দিয়ে একটু দিছে, উত্তর দিবেন। দিয়ে দিয়ে দিছি আপনাদের ওই যে চ্যাট কি বক্সের নাম একটা জানি লিঙ্ক। আপনার ইয়েতে?
লিঙ্ক দিয়ে দিছি, দেখেন চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিছি আপনি। লেট কি? ল্যাব অ্যাসাইনমেন্ট অন, ল্যাব অ্যাসাইনমেন্ট অন, ল্যাব অ্যাসাইনমেন্ট অন, ওইটাতে যাবেন, গিয়ে প্রথম প্রোগ্রামটা লিখবেন। দেখেন ওখানে দুইটা প্রোগ্রাম আছে, দুইটা প্রোগ্রাম লিখবেন, লেখার পরে স্ক্রিনশট দিবেন। কি অবস্থা? স্যার একসাথে দুইটা লিখে পাঠিয়ে দেবো না দুইটা আলাদা স্ক্রিনশট দিব? একসাথেও লিখতে পারেন, একসাথে লিখতে পারেন। স্যার কানেক্ট হয়ে গিয়েছিলাম তো, তো আরেকবার যদি একটু বলতেন। ও, যে দেখেন চ্যাট বক্সে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কের ভিতরে দুইটা প্রোগ্রাম আছে, দুইটা প্রোগ্রাম লিখছি। স্যার আমার একটা সমস্যা হচ্ছে। আপনার ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। কেন? তারও তো সেম এমন আপনাদেরকে লেখেন লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কটাই আমি আপনাদেরকে প্রোভাইড করছি। দেখেন এই লিঙ্কটা আপনাদের হচ্ছে ওই যে জুমের চ্যাট বক্সে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে জাস্ট ওই ফাইলটা দরকার হলে ডাউনলোড করে বা কিছু করে রেখে দেন, ওখানকার গুলোই আমরা প্র্যাকটিস করবো দুদিন, যেহেতু বেসিক ক্লাস আমাদের দুদিন। রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট ইউর নেম, এটা হচ্ছে প্রথম প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট প্রিন্ট ইউর নেম, ইউর ফাদার নেম এন্ড মাদার নেম ইন 3 সেপারেট লাইন। এটা হচ্ছে আমাদের এই দুইটা প্রোগ্রাম। স্যার ব্যাকস্ল্যাশ এন এন দ্বারা স্যার কি বোঝায়? নিউ লাইন। জি স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো? না না না, আপনারা এখানেই দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারেন চাইলে, সমস্যা নেই, এই দুটাতেই দেখতে পাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেন। স্যার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চেক করবেন স্যার, আমার একটা প্রবলেম হচ্ছিল। কি প্রবলেম হচ্ছিল? পাইথন আমি তো যখন অ্যাপ্লিকেশনটা আমি রান করি স্যার, তখন একটা ইরোর জাতীয় একটা ইয়ে আসে স্যার। আমি স্ক্রিনশট দিয়েছি গ্রুপে। আপনি কি রান দিয়েছি, করেছেন? এখানে চেক দেন। আপনি কোথায় লিখতেছিলেন এই কোডটা? আমি ওই যে না না, স্যার যে আমি যার সমস্যা হচ্ছে উনি কোডটা কোথায় লিখতেছেন? না স্যার, কোড আমি যখন পাইথন অ্যাপ্লিকেশনটা অন দিই স্যার, আমার স্ক্রিনে এই ব্ল্যাক এরকম আসে স্যার। আপনি যখন পাইথন ইনস্টল করেন তখন? হ্যাঁ, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যখন ওটা রান করি, রান করলে স্যার ওই আমি এইভাবে স্ক্রিনশট দিয়েছি স্যার। এইভাবে রান করার ওইটা দরকার নেই। রান এটা করবেন কেন? এটা আপনি রান করবেন না, আপনি আইডি রান করবেন, এখানে রান করতে বলি নাই তো। স্যার ওই আমি দেখেন তো আমি স্যার একটা আমি ভিডিও দিছিলাম না, করি। দেখেন দেখেন আমি ভিডিও জি জি। দিছি, ভিডিওতে থনি দিছি, থনি হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট, ওইটা আপাতত এই আমি 4-5 দিন VS কোড কাজ। ইউজ করছিলাম স্যার। ওকে, ভিউজ কোড করলে ওকে। তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। যিনি ভিউজ কোড মানে এই এটা মুহূর্তে এটা স্যার করতেছেন না, প্রিন্ট লিখছি স্যার, কিন্তু আপনার ওই যে নিচে আউটপুট কিভাবে আনবো, এটা হচ্ছে রান করার অপশন আছে কোনো? ভিএস কোড তো রান করার অপশন আছে, ওই যে দেখেন ভিএস কোডের উপরেই তো লেখা আছে রান। আচ্ছা একটা কাজ করেন না, আমি যে সফটওয়্যারটা দেখাচ্ছি এটাতেই সবাই একটু করেন, তাহলে সুবিধা হবে, এক একজন এক একটাই না করে। একটাতে ভিএস করলে কোড, সুবিধা হবে, জি স্যার। হ্যাঁ, আমি ভিএস একটাতে কোডটা করছি। এই মুহূর্তে আমাদের লাগতেছে না, বুঝছেন? ভিএস কোডটা লাগবে যেদিন থেকে ভিএস আমাদেরকে কোডে মনে ওয়েব। হয় রেডি? উপরের ডান দিকে একটা রান আইকন আছে, এটা প্লে আইকন, ওইটাতে মনে হয় ভিএস কোডে হয়। কারণ আমি তো আপনি আপাতত এটা করেন, এই সফটওয়্যারটা যেহেতু অনেক লাইট ওয়েট, না ইনস্টল না না করতে না, 1 মিনিট সময় লাগবে। আমরা দিছি এটা করতে হবে। সবাই থনিটা ডাউনলোড করে ইনস্টল করে নেন জাস্ট। ইনস্টল করেন, এটা সময় লাগবে না, জাস্ট 1 মিনিট সময় লাগবে। আর ভিএস কোডটা আমরা তো ভিএস কোড। অবশ্যই শিখবো, যখন আমাদের ওই ওয়েবের ক্লাসগুলোতে ঢুকে যাব তখন ভিএস কোড বেশি লাগবে, এখন আপাতত এটা দিয়ে কাজ চালাতে পারবো।
আচ্ছা দেখেন এটা আরো করতে সহজ করে আর দেই। কম। আরো সহজ করে দিই দেখেন, আপনারা চাইলে আপনারা হচ্ছে কোল্যাব, ইনস্টল করাই আছে গুগল কোল্যাব লিখে সার্চ দিতে পারেন। গুগল কোল্যাবে ওই কাজগুলো করা যায়, বা collab.google.com এরকম একটা ওয়েবসাইট, গুগলেও এগুলোকে রান করানো যায়। এবার আমার তো লগ আউট করে দিলাম। এইখানেও চাইলে সেম কাজটা করা যায়। কিন্তু এটার চাইতে ওই এখন যেটা যে আইডিটা দেখালাম সেটাতে করা ভালো, এখানে চাইলে আপনি কোড লিখতে পারবেন, রান করাতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে লাগবে। করে দেবো কিন্তু টাকা। এই দেখেন প্রিন্ট লিখলেন, লেখার পর এখানে একটু কানেক্ট করাই, তারপরে যে রান বাটনে চাপ দিলে এখানে রান হবে। এই যে দেখেন, এই যে এখানে রান হয়েছে, প্রিন্ট রায়হান রান করে গেছে। এটার পর যদি ব্যাকস্ল্যাশ দিই, ব্যাকস্ল্যাশ এন দিয়ে যদি লিখি আমার বগুড়া, এবং আবার যদি এটাকে রান করাই, এই যে প্রথম লাইনে রায়হান, দ্বিতীয় লাইনে বগুড়া। আমরা চাইলে এরকম অনলাইনে করতে পারি। অথবা সরাসরি এইখানে যদি লেখেন যে অনলাইন পাইথন কম্পাইলার লেখা দিবে সার্চ, এই যে দেখেন প্রোগ্রামিজের যে কম্পাইলার, এই কম্পাইলার এখানে চলে। সো যে কোনো ভাবে করতে পারবেন, সমস্যা নেই। তো যে এইখানে প্রোগ্রাম লিখবেন, এই পাশে আউটপুট দেখতে পারবেন। এবং একজন দেখলাম যে অলরেডি এখানে লিখছে, দেখে রান করলে এই যে এখানে আসছে। তার লিঙ্কটা একটু আবার একটু দেখি স্যার, যেটা ওপেন করছিলেন একটু আগে। আচ্ছা, কোন লিঙ্ক? যেটাতে সবেমাত্র দেখাইলেন অনলাইনে লিখে দেওয়া যায়, কোডটা চেক করা যায়। ও আপনি জাস্ট লিখবেন যে অনলাইন পাইথন কম্পাইলার। আচ্ছা। আচ্ছা, এটা কয়জন পার্সেন? শঙ্কর হালদার করছেন, মনোয়ার হোসেন, তারপর রাফিউল আজম, এরপরে সৈয়দ, তারপরে সালমা আক্তার, জাওয়াদ রহমান, শহীদুল ইসলাম, বিশ্বজিৎ কুমার। এই দেখেন আর একজন এমডি জুলফিকার, উনিও গ্রুপে লেখালেখি করতেছে, এরকম আসতেছে। ওটা তো রান করানো যাবে না, পাইথন সফটওয়্যার ওটা না, ওটা হচ্ছে পাইথন ইনস্টল করছেন, এখন একটা আইডি ইনস্টল করতে হবে। আপনাদেরকে তো একটা ভিডিও দিলাম, ওই ভিডিওর ভিতরে তো ডিটেলস লেখা আছে। এটা কি স্যার মিটে দেবো স্যার, মানে জুম মিটে দেবো আপনি কি কাজ এক্সটেনশনটা? করছেন?
স্ক্রিনশট ইচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। মিটের ইয়েতে। স্যার ভিডিওটা স্যার কোথায় দেওয়া হয়েছে স্যার? আচ্ছা, তাই। স্যার এই যে মাঝখানে দেখেন, কারেকশন দেওয়ার কারণে স্যার এই যে এই ভিডিওর লিঙ্ক হচ্ছে আপনাদেরকে আমি চ্যাট বক্সে দিয়ে দিছিলাম। আপনি এই যে এস এম রায়হান লেখে গুগলে সার্চ করলে এই যে ভিডিও টিউটোরিয়ালে যাবেন। ভিডিও টিউটোরিয়াল যাওয়ার পর সেখান থেকে যাবেন হচ্ছে যে পাইথন ফুল প্রোগ্রামিং কোর্স। এটার ভিতরে গেলে কিভাবে ইনস্টল করে পাইথন, এই যে এটা এখানে লেখা আছে, এই যে পাইথন উইন্ডোজে পাইথন ইনস্টল করা, এটার ভিতরে একদম দেওয়া আছে। জি স্যার। স্যার আমি আচ্ছা, পিসি থেকে জয়েন করছি, এখন কি শেয়ার করব? আগে একটা মোবাইল দিয়ে দিছিলাম স্ক্রিনশট। না সমস্যা নেই। আচ্ছা, এটা মোটামুটি সবারই হয়েছে। আমরা এখন একটু সামনের দিকে আগাই, আমরা এখন একটু শিখবো ভেরিয়েবল কি জিনিস। আমরা এইটুকু শেখার উদ্দেশ্য ছিল যে এমন যে আমরা একটা পাইথন প্রোগ্রামিং লিখতে পারি, বা একটা পাইথন কোড আমরা আমাদের আসলে কম্পিউটার আমরা চালায় দেখলাম যে না এটা আমরা আসলে চালাইতে পারি। একটা পাইথন কোড আমরা লিখছি, কি কোড লিখছি, যে প্রিন্ট করার, PRINT, এটা প্রিন্ট একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, এবং এটার মধ্যে আমরা একটা কোটেশনের ভিতরে আমরা যেটা লিখতেছিলাম সেটাই আমাদের স্ক্রিনে প্রদর্শন করতেছিলাম। আমাদের প্রোগ্রামের কাজ ছিল জাস্ট এইটুকু, যে প্রিন্ট একটা ফাংশন, তার কাজ হচ্ছে কোনো কিছুকে প্রদর্শন করানো, এবং এই ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো সেটা সে আমাদের স্ক্রিনে প্রদর্শন করাবে। এটা হচ্ছে আমাদের এই পাইথন প্রোগ্রাম, মানে এই প্রিন্ট ফাংশনের কাজ। তো এখন আমরা জানবো আসলে ভেরিয়েবল কি জিনিস। আমরা ভেরিয়েবলের নাম তো আমরা সবাই শুনছি, যে ভেরিয়েবলের বাংলা যদি বলি, বাংলা হচ্ছে চলক। আমরা যখন ক্লাস 6-এ উঠছি তখন থেকে, ক্লাস 6 এর বই থেকে আমাদের এই চলকের সঙ্গে আমরা বেশি পরিচিত। আমরা যখন বীজগণিতের অঙ্কগুলো করছি তখন আমরা এই চলকটা খুব বেশি ব্যবহার করছি, আমরা বারবার লিখছি x=10, y= এরকম কিছু একটা লেখার চেষ্টা করছি। তো এই চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে আমাদের, এটাকে চিন্তা করতে পারি আমাদের কম্পিউটারের মেমোরি কার্ডের ভিতরে ছোট ছোট বক্সের মতো জায়গা। ধরেন এটা আমাদের এটা কম্পিউটারের মেমোরি, এরকম অদ্ভুত। তো আমরা যখন লিখি এরকম, যে এ, এরকম একটা চিহ্ন দেই, এই চিহ্নের নাম কি? এই ইকুয়াল। চিহ্নের নাম এইটা, আমরা ইকুয়াল। আসলে ছোটবেলা থেকেই বলে এসেছি এটার নাম আসলে ইকুয়াল, কিন্তু ম্যাথমেটিক্সে বা প্রোগ্রামিং এ এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। ইকুয়াল, দেখে দেখেন আমরা যদি কথাটা এরকম বলি, A=10, আচ্ছা বলেন তো A আর 10 কি কখনো এক সমান? এ তো একটা আলাদা জিনিস, 10 এটা তো তো একটা আলাদা সুতরাং জিনিস। ধরিনি ভাই। এটা এক না। আমরা যদি বলি যে 10=10, তাহলে লিখতে হবে এরকম 10, এরকম দুইটা দিতে হবে, এরপর দিতে হবে কি? এই চিহ্নের নাম হচ্ছে ইকুয়াল চিহ্ন, আর এই চিহ্নের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে এই যে এ, এর মান আমরা 10 অ্যাসাইন করে দিলাম। এ আসলে 10 না, এর মান 10। এ কে আমরা 10, এর ভ্যালু 10 আমরা অ্যাসাইন করে দিলাম। তো ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস, যখন আমরা কোনো একটা সংখ্যাকে কোনো একটা পাত্রের মধ্যে স্টোর করতে চাই তখন আমাদের একটা নাম দিতে হয়। যেমন ধরেন এ একটা নাম দিছি, তার মধ্যে কোনো একটা ভ্যালুকে আমরা স্টোর করতে চাই। তো যখন আমরা লিখবো যে A=10, তখন আমাদের কম্পিউটার মেমোরির ভিতরে কোনো একটা জায়গায় আমার 10 সংখ্যাটা স্টোর হয়। আমরা এটা একটু পরিষ্কার করে লিখি। আমরা যখন লিখবো এরকম A=10, তাহলে আমাদের কম্পিউটার মেমোরির কোথাও এক জায়গায় থাকবে হচ্ছে এ, এবং যার মান থাকবে হচ্ছে 10। আবার যদি আমরা লিখি B=20, তখন আমার মেমোরির ভিতরে আরেকটা জায়গা নিবে, সেটার ভিতরে উঠে যাবে হচ্ছে 20, এবং তার ভিতরে থাকবে হচ্ছে
তার নাম থাকবে হচ্ছে বি। এবং আমরা যখন বলবো যে এ এর মান কত, তখন আমার কম্পিউটার খুঁজবে যে এই এ নামের মেমোরির ভিতরে এর ভ্যালু কত দেওয়া আছে। তখন দেখবে যে হ্যাঁ এর মধ্যে তো 10 দেওয়া আছে, তখন আমার কম্পিউটার বলবে যে এর মান হচ্ছে 10। ঠিক সেম ভাবে আমরা বি কে যেহেতু মেমোরিতে স্টোর করে রাখছি, আমরা যদি কখনো বলি যে বি তোমার ভিতরে কত আছে, তখন আমার কম্পিউটার দেখবে যে বি এর ভিতরে 20 এটাকে স্টোর করা আছে, তার মানে বি এর মান হচ্ছে 20। তার মানে আমরা ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারি ভেরিয়েবল হচ্ছে কোনো একটা পাত্রের মতো, যে পাত্রের ভিতরে আমরা কোনো একটা সংখ্যাকে স্টোর করতে পারি। ভেরিয়েবল মানে হচ্ছে যার মান হচ্ছে ভ্যারি করে। যেমন এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভিতরে আমরা কোনো একটা সংখ্যাকে স্টোর করতে পারি। বি একটা ভেরিয়েবল, তার ভিতরে আমরা কোনো একটা সংখ্যা বা কোনো একটা মানকে স্টোর করতে পারি। এক্স একটা ভেরিয়েবল, তার ভিতরে আমরা কোনো একটা মানকে আমরা চাইলে হচ্ছে স্টোর করে রেখে দিতে পারি। তাহলে ভেরিয়েবল হচ্ছে কোনো একটা সংখ্যা স্টোর করার একটা পাত্রের মতো, এবং সেই সংখ্যাটা আমার মেমোরির ভিতরে স্টোর হয়ে থাকে। ধরেন এখন আমরা এরকম লিখলাম যে এর মান আমরা প্রথমে লিখছি কত, 10। কিন্তু আমরা পরের লাইনে গিয়েই ধরেন এরকম লিখলাম যে এ, ধরেন এটা 1 নম্বর লাইন, আমি প্রথমে বলে দিলাম যে এ তোমার মান হচ্ছে 10। আমি 2 নম্বর লাইনে গিয়ে এবার বললাম যে এ তোমার মান হচ্ছে 30। তাহলে বলেন তো এই মেমোরির ভিতরে কোনটা স্টোর হবে, 10 না 30? 30। কারণ প্রাথমিক অবস্থায় আমরা বলে দিছিলাম যে এটার মান হচ্ছে 10, 10 চলে গেছে। কিন্তু যখন আমি আবার বলতেছি যে এ তোমার মান হচ্ছে 30, তখন কি হবে, এই প্রথম যে মানটা ছিল, এই প্রথম মানটা এখান থেকে মুছে যাবে। মুছে যে, যেহেতু আমি পরের বার বলছি তার মান 30, এখানে চলে আসবে হচ্ছে 30। আবার ধরেন আমি 3 নম্বর লাইনে গিয়ে বললাম যে এ তোমার মান হচ্ছে 5। তার মানে এখন কি হবে, এই এ এ তো ঠিকই থাকবে, কিন্তু এর ভিতরে যে ভ্যালু আগে ছিল 30, এটা চেঞ্জ হয়ে এখন হবে হচ্ছে 5। তার মানে ভেরিয়েবলের ভিতরে আমরা কোনো একটা ভ্যালুকে স্টোর করতে পারি, কিন্তু একটা ভেরিয়েবলের নাম হচ্ছে ইউনিক, এবং তার মধ্যে শুধুমাত্র একটাই ভ্যালু এট এ টাইম স্টোর হয়ে থাকতে পারে। আমরা চাইলে এর মধ্যে এক একই সাথে 10, 5, 15, 20 সবগুলোকে স্টোর করতে পারবো না, যে কোনো একটাকে স্টোর করতে পারবো। তো এটা হচ্ছে ভেরিয়েবলের মেইন কনসেপ্ট। তো আমরা একটু বই পুস্তকের ভাষাটা একটু পড়ি। এখানে বলছে ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের মেমোরিতে তৈরি হওয়া ছোট ছোট বক্সের মতো, যার ভিতরে যে কোনো কিছু জমা করে রাখা যায়। যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন কম্পিউটার সেই ভেরিয়েবলের জন্য কিছু নির্দিষ্ট মেমোরি নির্ধারণ করে দেয়। প্রতিটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস ইউনিক হয়। যেমন দেখেন এ এর জন্য একটা মেমোরি অ্যাড্রেস, বি এর জন্য একটা আলাদা মেমোরি অ্যাড্রেস। প্রোগ্রামের প্রয়োজনে ওই ভেরিয়েবল তথা নাম সম্পন্ন মেমোরি লোকেশনে ভ্যালু জমা করে রাখা যায়। যেমন আমরা এর মধ্যে 5কে জমা করে রাখছি, বি এর মধ্যে 20 করে রাখছি। আবার প্রয়োজনের সময় সেই নাম ব্যবহার করে ওই লোকেশনের ভ্যালুকে অ্যাক্সেস করা যায়। আমাদের যদি মনে হয় যে এর ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে চাই, আমরা অ্যাক্সেস করতে পারবো এবং এটাকে কাজে লাগাতে পারবো। তো চলেন আমরা একটা কাজ করি, আমরা একটু দেখি যে ভেরিয়েবল আসলে কিভাবে স্টোর করে এবং কি কি করে। এখানে একটা নেভিগেটর ওপেন করছি, স্লো হয়ে গেছে। তো ওর হচ্ছে স্পাইডার। স্যার আজকে ক্লাস রেকর্ড পাওয়া পাওয়া যাবে স্যার? জি জি, অবশ্যই পাবো। ওয়েট করে নি, সফটওয়্যার ওপেন।
So, আচ্ছা দেখেন আমরা এখানে যেটা ব্যবহার করতেছিলাম এটা কিন্তু ইন্টারপ্রেটার না, এটা কিন্তু কম্পাইলার। কারণ একটা একটা করে লাইনকে সে ভুল ধরতেছে না। দেখেন আমি এখানে যদি কোনো কিছু ভুল করি, সে এটাকে সরাসরি ভুল ধরতেছে না। তার মানে এটা হচ্ছে ইন্টারপ্রেটার না, এটা হচ্ছে কম্পাইলার। কারণ ইন্টারপ্রেটার হলে প্রথম লাইনে যখন এখানে ভুল করতাম, যখন এখানে একটা ভুল লিখলাম, এটা হচ্ছে ভুল, সে সরাসরি এখানে ভুল ধরতো। সে কিন্তু এখানে বলতেছে না যে আমি কোনো ভুল করছি। কিন্তু দেখেন এই যে এইখানে আমরা কাজ করি, এটা হচ্ছে আসলে নর্মালি হচ্ছে ইন্টারপ্রেটার। দেখেন এখানে আমরা প্রথম লাইনে একটা কিছু লিখলে ভুল করলে এটা সরাসরি বলে দিই। আমরা একটু পরে দেখাবো আপনাদের। হ্যাঁ? দেখেন এখানে আমরা যদি লিখি পি আর, হ্যালো, এই যে ক্লাসে আছি তো, অনলাইনে পরে কথা বলি। PRINT, ধরেন এখানে প্রিন্ট লিখলাম, লেখার পর এখানে আমার নাম লিখছি। নাম লেখার পরে ধরেন নাম লেখার পরে এইখানে ধরেন আমি একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি। দেখেন সে সাথে সাথে ইরর ধরছে, আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, এইখানে সে একটা ইরর বা ভুল সে এখানে ধরে ফেলছে। তার মানে সে বুঝছে আমি প্রথম যে লাইনটা লিখছি, সে একটা লাইনকে রিড করে ফেলছে এবং একটা লাইনে হয়ে এটা ভুল ধরে ফেলছে। এটাকে বলে ইন্টারপ্রেটার। এক লাইন করে পরে এক লাইনে ভুল ধরে, এক লাইন করে পরে এক লাইনে ভুল ধরে, এই ধরনের ইয়েটা বলে ইন্টারপ্রেটার। আর ওইটা যেটা ছিল সেটা হচ্ছে কম্পাইলার, যে সবগুলো পড়ার পর সে ভুল ধরতেছে, সেই ইনস্ট্যান্ট সাথে সাথে আসলে ভুল ধরতেছে না। ওকে, এখন আমরা একটা কাজ করি, যে আমরা ভেরিয়েবল লিখছিলাম এ, এর মান লিখছিলাম হচ্ছে আমরা 10। আমরা এই প্রোগ্রামটা যদি রান করাই, রান বাটনে ক্লিক করে, দেন রান করলাম, রান বাটনে ক্লিক করে আমরা যদি একটু ডান পাশে লক্ষ্য রাখি, দেখবো যে এইখানে লেখা আছে নেম কি। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জি নেম স্যার। হচ্ছে এ, এটা নেম মানে হচ্ছে ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নাম হচ্ছে এ। ভেরিয়েবলের টাইপ, টাইপ নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। এটার সাইজ কত? এটার সাইজ হচ্ছে 1 এবং এটার ভ্যালু কত? 10। আমরা এখন আরেকটা ভেরিয়েবল নেই, যার নাম হচ্ছে বি, তার মান হচ্ছে ধরেন 30 বলে দিলাম। এখন এটা যদি রান করাই, দেখবো যে নতুন আরেকটা আসছে যার নাম হচ্ছে বি। ভালো করে, okay, যার নাম হচ্ছে বি, যার সাইজ হচ্ছে 1 এবং তার ভ্যালু হচ্ছে 30, কারণ এর মধ্যে ভ্যালু স্টোর করছে। এখন ধরেন আমি 4 নাম্বার লাইনে গিয়ে বা 5 নাম্বার লাইনে এখানে আবার বললাম যে A = 5, তাহলে এটা কি হবে? আগে এর মধ্যে কত ছিল? 10 ছিল। এখন যদি এটা রান করে দেখেন, এর মধ্যে চলে আসছে কত? 5। কারণ একই লোকেশনে দুইটা ভ্যালু থাকতে পারে না, কারণ লোকেশন নাম্বার হচ্ছে এ, এর মধ্যে আসলে দুইটা ভ্যালু থাকতে পারে না। আমরা যখন এই যে এখানে পড়ছিলাম তখনই আমরা বলছিলাম যে একই জায়গায় আসলে দুইটা ভ্যালু থাকতে পারবে না। এখানে ইউনিক এই জায়গাটা, যে কোনো একজন থাকে, তার মানে সবচেয়ে লেটেস্ট শেষে যে আসবে সেই এই জায়গাটাতে অবস্থান করবে। তারপরে আমরা দেখলাম যে আমরা চাইলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালুকে আমরা চাইলে স্টোর করতে পারি। ধরেন আমরা এরকম বলছি যে A = B, A = 10, B = 30। এটার মানে হচ্ছে এরকম, আমরা যদি এটার মানে চিন্তা করি, আমরা যখন এইভাবে কোনো কিছু লিখি যে A = 10, তাহলে কি হয়? এই যে ডান পাশ থেকে ভ্যালুটা এসে বাম পাশে গিয়ে এই ভেরিয়েবলের মধ্যে সেভ। ধরেন এখন যদি আমরা এরকম বলি B =
20, তাহলে কি হবে? নিশ্চয়ই 20 সংখ্যাটা এসে বি এর মধ্যে গিয়ে সেভ হয়ে থাকে। আচ্ছা, এখন যদি ধরেন আমরা এরকম বললাম যে অ্যাড ইকুয়াল এ প্লাস বি, তাহলে কি হবে একজন বলেন তো? এর মধ্যে কি আছে? 30 হবে। এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে আছে কত? 20 আছে। প্রথমে দুটো যোগ হবে, যোগ হয়ে কি করবে? অ্যাড এর মধ্যে গিয়ে জমা করবে। এইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে হয়। তো তখন কি অ্যাড নতুন ভেরিয়েবল? হ্যাঁ, অ্যাড হচ্ছে সেই ক্ষেত্রে নতুন ভেরিয়েবল। জি স্যার। ধরেন আমরা এখানে লিখলাম বাইশটা ওয়ান, এটা বুঝলাম না স্যার। অ্যাড ইকুয়াল এ প্লাস বি। ধরেন এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, অ্যাড সেও একটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল নিচ্ছে। তো আমরা প্রথম এ নামের যে ভেরিয়েবল তার মান যে 10 আমরা বলে দিছি, বি নামের যে একটা ভেরিয়েবল তার মান হচ্ছে 30 আমরা এটা বলে দিছি। কিন্তু অ্যাড যে ভেরিয়েবল তার মান কি আমরা ডাইরেক্ট বলে দিছি? তার মান তো আমরা ডাইরেক্ট বলিনি, আমরা বলছি এ এবং বি এর যা যোগফল সেটা হবে তোমার মান। তাহলে এর মান কত? এর মধ্যে তো সেভ হয়ে আছে কত? 5। বি এর মধ্যে সেভ হয়ে আছে কত? 30। তাহলে 5 আর 30 মানে 35। তাহলে অ্যাড এর মান কত হবে? 35। 35। 35, এইটাই আর কি। বুঝাচ্ছি। ধরেন এটাকে আমরা যদি একটু দেখি এটা কিভাবে কাজ করে। তো প্রথমে দেখেন আমার এর মান হচ্ছে, এর মান তো 10 এখন। এর মান 10। এরপরে দেখেন এর মান আমার হচ্ছে 10, বি এর মান হচ্ছে 30। এরপর আমরা আচ্ছা, একটু সরি, আমরা এখানে লিখি এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 20। এরপর আমরা লিখবো হচ্ছে অ্যাড এর মান হচ্ছে এ প্লাস বি। এখন যদি আমরা রান করাই আমাদের রেজাল্ট কি আসবে? ওয়েট করে দিত। আমাদের এখানে রেজাল্ট কি আসবে বলেন তো? রেজাল্ট আসবে, একটাকে প্রিন্ট করতে হবে না স্যার? রেজাল্ট এখন আসবে প্রিন্ট না স্যার, রেজাল্ট আসবে না, ডিসপ্লে তার করবে। তার তার কারণ হচ্ছে আমরা কোনো কিছুকে প্রিন্ট করি নাই। আচ্ছা, তাহলে আমরা এটা প্রিন্ট করি। পি আর আই এন টি। প্রিন্ট করবো হচ্ছে কি? আমরা বলছিলাম যে এরকম প্রিন্ট করবো। তো আমরা যদি প্রিন্ট করি আমরা দেখবো যে অ্যাড এর ভিতরে আসলে কত আছে আমরা ততকে দেখতে চাই। এবার স্যার প্রিন্ট এটা করে তো যদি রান অ্যাড করি, লেখা আসবে স্যার। রান আমার করলে দেখেন এখানে আমাদের লেখা আসলো অ্যাড। কিন্তু আমরা তো আসলে এই আমরা বলছিলাম যে প্রিন্টের মধ্যে আমরা যেটা লিখবো সেটাই প্রিন্ট। প্রিন্টের মধ্যে আমরা অ্যাড লিখছি, আমাদের অ্যাড লেখাটাই প্রিন্ট হয়েছে। তা আমরা তো আসলে অ্যাড লেখাটা দেখতে চাই। আমরা চাই যে অ্যাড ভেরিয়েবলের ভিতরে যে আছে, এটার ভিতরে যে স্টোর হয়ে আছে আমরা তাকে দেখতে চাই। তো আমরা যদি কোনো একটা ভেরিয়েবলের ভিতরের মানকে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এরকম কোটেশন দিলে হবে না। আমাদের কি কি করতে হবে? কোটেশনের বাহিরেই লেখাটাকে লিখতে হবে। তাহলে প্রিন্ট বুঝবে যে আমাকে এই অ্যাড লেখা দেখালে চলবে না, আমাকে দেখাইতে হবে অ্যাড এর ভিতরে যে আছে তার মান। ওকে, তাহলে এখন আমরা প্রিন্ট করাই। প্রিন্ট করলে কি আসবে? যে প্রথমে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 20। এই এ হচ্ছে 10, বি হচ্ছে 20, তাহলে দুইটা যোগ করে দুইটার মান হলো 30। এই 30 গিয়ে সেভ হবে অ্যাড এর মধ্যে। এরপর আমি বলছি যে প্রিন্ট অ্যাড, অ্যাড এর মধ্যে তাহলে থাকবে 30, সেই কারণে আমাদেরকে 30 প্রিন্ট করে দেখাচ্ছি। আমরা এটাকে আরো একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। ওকে, আমার প্রোগ্রামটা প্রথমে রান হইলো। যে কোনো প্রোগ্রাম রান হইলে 1 নাম্বার লাইন থেকে শুরু হয়। তো ধরেন আমার 1 নাম্বার লাইনে আমার প্রোগ্রামটা আছে এই মুহূর্তে। 1 নাম্বার লাইনে গিয়ে সে দেখলো যে এর মধ্যে কত করে রাখতে হবে? 10কে। ভালো কথা। এরপরে এটা সে দেখলো যে আমি 10, আমি থাকবো হচ্ছে এর ভিতর। গুড, সে চলে গেল। এরপরে সে 3 নাম্বার লাইনে আসলো। আসার পর দেখলো যে কি আছে? 20। কে কার ভিতরে যেতে হবে? বি এর মধ্যে। 20 বলবে যে ওকে আমি তাহলে বি এর মধ্যে চলে গেলাম।
এরপর 5 নম্বর লাইনে আসলো, আসার পর দেখলো লেখা আছে অ্যাড। ওকে, ভালো কথা। আবার লেখা আছে ইকুয়াল এ প্লাস বি, এ প্লাস বি। এখন সে প্রথমে চেক করবে যে এটার মান, এর মান কত। এর মান তো আমরা আগেই বলছি, রেখে দিছি, এর মধ্যে 10কে রাখছি। এখন সে দেখলো যে এর মান হচ্ছে 10। এরপরে দেখলো বি এর মান কত, বি এর মান হচ্ছে 20। এরপরে সে দেখলো যে মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, তার মানে দুইটা মানকে আমার কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, দুইটা মান যোগ করলো, কত হলো, 30। এখন 30 গিয়ে কার ভিতরে সেভ হবে, অ্যাড এর মতো। ওকে, এরপরে লিখলো, লেখা আছে প্রিন্ট। ওকে, প্রিন্টের কাজ কি, কোনো কিছু প্রিন্ট করা। কাকে প্রিন্ট করবে, অ্যাড কে। ও, ডাবল কোটেশন তো নাই, তার মানে আমাকে অ্যাড প্রিন্ট করলে চলবে না, এটার ভিতরে যে আছে তাকে প্রিন্ট করতে হবে। দেখি তো এটার ভিতরে কে আছে, এটার ভিতরে আছে 30। ওকে, এখন আমি 30 প্রিন্ট করবো। এই যে 30 প্রিন্ট করবো। একটা প্রোগ্রাম আসলে এইভাবে চলে। আপনারা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। কেউ যদি ক্লিয়ার না হন ইয়েস আমাকে স্যার, বলেন, ইয়েস। আমি আর এটা আবেদনভাবে কি আবার। এটা কি স্যার, স্যার এটা কি কম্পাইলার না ইন্টারপ্রেটার যেটাতে করছেন, যে আইডিটা এটা ব্যবহার করছেন? এইটা কম্পাইলার। তার ইন্টারপ্রেটেডটা একটু দেখাইলে ভালো হতো। এই যে এটা ইন্টারপ্রেটার। স্যার ধরেন আমাদের এই স্যার যে, বিএস কোডটা, স্যার এটা কি বিএস কোডটা ইনস্টলেশন দেখানোর কথা ছিল স্যার। ওটা দেখাবে স্যার, মানে সমস্যা নেই আমাদের যখন। আমি বলি শোনেন, ওইটা যেদিন হচ্ছে, যেদিন থেকে ওয়েবের ক্লাস শুরু হবে, সেই স্যার এটা আপনাদের ইনস্টলেশন দেখাবে, সমস্যা নেই। আপাতত আমাদের এগুলো দিয়ে কাজ চলে যাবে। এখন দেখেন, স্যার এই দেখেন এই যে পাইলাম এটা, না ইনস্টলেটর, এটা কোথায় খুলছেন স্যার? অনলাইনেই? স্যার পাইচামটা ব্যবহার করতে পারবি স্যার, পাইচামটা অ- ব্যবহার করতে পারবো। অবশ্যই পারবেন। তবে আমার মনে হয় যে টিচার বা যে ইনস্ট্রাক্টর যেভাবে পড়াচ্ছে, আপনি তার সঙ্গে আগান, মানে উনি যেভাবে আগাতে বলে সেভাবে আগান। আর আপনি যদি অলরেডি জানেন বা পারেন, তাহলে আপনার মতো আগান, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি না জেনে থাকেন, তাহলে যে স্যার যেভাবে পড়াচ্ছে আপনি একটু কাইন্ডলি ওইভাবে আগান। Okay. দেখেন এটা হচ্ছে ইন্টারপ্রেটার। দেখেন 3 নম্বর লাইনে ভুল ধরছে, শেষ। এটা তো আমি খুলতে পারতেছি না, এটা কোথায় খুলবো, অনলাইনে নাকি অ্যাপস এটা এর খোলা মধ্যে? দরকার, এটা খোলার দরকার নেই, এটা জাস্ট আমি আপনাকে বোঝাচ্ছি। এটা খুলতে হবে না, আচ্ছা আপনি স্যার। শুধু এটা খুললেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা শুধু তো এটা হয়েছে খুলুন। স্যার, সমস্যা নেই। হ্যাঁ, এটা খুলেন, আর এটাকে আমি জাস্ট এমনি বোঝাচ্ছি, আচ্ছা। বোঝানোর জন্য এটাকে আমি ওপেন করে রাখছি। এটা নিয়ে কোনো সমস্যা নেই। স্যার কম্পাইলার যেটা ছিল স্যার, ওইটা স্যার মানে বিস্তারিত দেখার জন্য স্যার, যে যে হচ্ছে দেখাইছেন ওটা স্যার একবার একটু দেখাইলে ভালো হতো। ওকে ওকে ওকে, আমি দেখাবো, সমস্যা নেই। কেমন ডিস্টার্ব হচ্ছে, আমার আরেকবার একটু রান করতে হবে, sorry। এটা আমি দেখাইছি হচ্ছে, এই যে এইখানে গিয়ে দেখবেন, এটা রানের ভিতরে গেলে লেখা আছে ডিবাগ কারেন্ট স্ক্রিপ্ট। এখান থেকে ওটাকে ভেঙে ভেঙে দেখাইছি আপনাদের। তাহলে আমরা দেখলাম যে একটা ভেরিয়েবল কিভাবে নিতে হয়, ভেরিয়েবলের ভিতরে একটা সংখ্যাকে কিভাবে রাখতে হয়, আবার দুইটা সংখ্যাকে কিভাবে যোগও করতে হয়, আমরা এটা মোটামুটি একটু দেখলাম। এখন দেখেন, ভেরিয়েবলের নাম কি এখানে, এ এই স্যার। এ। এখানে ভেরিয়েবলের নাম কি, বি। এরপরে দেখেন এইখানে ভেরিয়েবলের নাম কি, অ্যাড। আচ্ছা, এখন এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ইচ্ছা মতো আমাদের ভেরিয়েবলের নাম নিতে পারবো কিনা। আমি আমার ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম নিতে পারবো না, ভেরিয়েবলের নামগুলো লেখার জন্য কিছু ইনস্ট্রাকশন আছে। এখন আমরা একটু ওই ইনস্ট্রাকশন বের করবো। ভেরিয়েবলের নাম আমি কিভাবে লিখব, এখানে বলছে, এখানে বলছে যে পাইথনে ভেরিয়েবল লেখার সময় কিছু নিয়ম মেনে ভেরিয়েবলকে ডিফাইন করা হয়। ভেরিয়েবলের নাম অবশ্যই এক শব্দের হতে হবে, অর্থাৎ এইরকম করে ভেরিয়েবল লেখা যাবে না। বলছি এক শব্দের, তাহলে এখানে আমরা কয়টা শব্দ লিখছি, দুইটা। যেমন মাই একটা শব্দ, ভেরিয়েবল একটা শব্দ, এরপরে লিখছি 10। তার মানে আমরা চাইলে এইভাবে ভেরিয়েবলের নাম আমরা লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে এক শব্দে। এরকম ফাঁকা স্পেস বা হোয়াইট স্পেস আমরা রাখতে পারবো না, এভাবে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না।
ওকে, গেল, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলছে প্রথম অক্ষর অবশ্যই একটি অ্যালফাবেটিক্যাল লেটার, যেমন আপার কেস, লোয়ার কেস অথবা আন্ডারস্কোর হতে হবে। যে প্রথম যে শব্দটা থাকবে এইটা আমাদের অবশ্যই আপার কেস অথবা লোয়ার কেস অথবা আন্ডারস্কোর। যেমন ধরেন এই যে আমি একটা ভেরিয়েবল লিখছি, ধরেন নাম্বার, এটা একটা ভেরিয়েবল যে নাম্বার ইকুয়াল 10। তো দেখেন আমি প্রথম যে অক্ষরটা এটা কি লিখছি, এন। তো এন হচ্ছে একটা লোয়ার কেস। তার মানে আমি প্রথম যে অক্ষর এটাকে আমার অবশ্যই হতে হবে আপার কেস, লোয়ার কেস অথবা আন্ডার স্কোর, এই তিনটার মধ্যে একটা। আমি এভাবে লিখতে পারবো না যে ধরেন ফার্স্ট ইকুয়াল 10, এটা আমি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এই যে প্রথম যেটা সেটা হতে হবে অবশ্যই অ্যালফাবেটিক্যাল লেটার। এরপরে আছে প্রথম অক্ষর ছাড়া পরে লেটার, আন্ডারস্কোর, নাম্বার, এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যাবে। তার মানে প্রথম অক্ষর ছাড়া আমি যদি এইভাবে লিখি যে নাম 1 ইকুয়াল 10, এইটা আমি চাইলে লিখতে পারবো, এটা লিখতে কোনো সমস্যা নেই। অথবা আমি এইভাবে লিখতে পারবো যে A1 ইকুয়াল 10, আমি চাইলে এটাও লিখতে পারবো 10, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি কখনো 1A ইকুয়াল 10 আমি চাইলে এটা লিখতে পারবো, কারণ প্রথম অক্ষর ছাড়া আমি আসলে নাম্বার ব্যবহার করতে পারবো, কিন্তু প্রথম অক্ষরে আমি কখনোই নাম্বার ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে ভেরিয়েবল একটা নিয়ম। ওকে, এরপরে পাইথন কেস সেন্সিটিভ, অর্থাৎ স্মল লেটার এ ইকুয়াল 4 এবং ক্যাপিটাল লেটার এ ইকুয়াল 4 একই ভেরিয়েবল না। এটার অর্থ হচ্ছে এমন, ধরেন আমাদের এটা একটা মেমোরি লোকেশন, এই মেমোরির মধ্যে আমরা কোনো একটা ভ্যালুকে স্টোর করবো। আমি লিখলাম যে এ ইকুয়াল 10, তাহলে আমাদের এই মেমোরির ভিতরে 10 থাকবে এবং বলবে এটার লোকেশন হচ্ছে এ। এখন যদি আমি আবার এরকম লিখি ক্যাপিটাল লেটার এ ইকুয়াল 5, এই দুইটা এ এক জিনিস না, তখন আমার কম্পিউটার বলবে কি, ওকে তাহলে এই এ তো আলাদা জিনিস, তাহলে এর জন্য আলাদা একটা জায়গা দাও এবং এটার মধ্যে রেখে দেওয়া হচ্ছে 5। এই জন্য বলছে যে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। আপনি যদি ছোট হাতের এ ইকুয়াল 10 লেখেন, তার মানে বড় হাতের এর মধ্যে কিন্তু এই 10 নাই, এটা ছোট হাতের এর মধ্যে আছে, মানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এখানে আলাদা আলাদা ভেরিয়েবল পাইথন। এরপরে বলছে পাইথনে কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে, এগুলো ব্যবহার করা যাবে না। যেমন ইফ, এলস, এলস ইফ, ফর, হোয়াইল, ব্রেক, কন্টিনিউ, এক্সেপ্ট, এস, ইন, ইজ, ট্রু, ফলস, ইয়েল্ড, নান, ডেফ, ডেল, ক্লাস। আপনি চাইলে এইগুলোকে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করতে পারবেন না। আপনি কখনো লিখতে পারবেন না ইফ ইকুয়াল 10, এটা লিখতে পারবেন, কারণ এইগুলোকে ভেরিয়েবল হিসাবে লেখা যাবে না। এটা হচ্ছে পাইথনের ভেরিয়েবল লেখার নিয়ম। তাহলে আমরা এইখানে যে ভেরিয়েবল গুলো লিখবো, সেই ভেরিয়েবল গুলোকে আমরা এইভাবে লিখতে পারি। তো ধরেন এ ইকুয়াল 10, আমরা এটা লিখতে পারি। আমরা যদি চাই আমরা লিখতে পারবো হচ্ছে এরকম যে ফার্স্ট নাম্বার, FIRST, ফার্স্ট আন্ডারস্কোর NUMBER, নাম্বার ইকুয়াল ধরেন 12, এটা আমরা লিখতে পারবো, এখানে কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে কোনো ফাঁকা জায়গা নিয়ে নেই। প্রথম যে অক্ষর এটা আমরা অবশ্যই লেটারেই নিছি, কোনো ঝামেলা নেই। কিন্তু ধরেন আমি যদি এরকম লিখতাম যে VALUE ভ্যালু 1 ইকুয়াল 10, আমরা চাইলে এটা লিখতে পারতাম না, কারণ দেখেন এখানে কি বলছে, ইনভ্যালিড সেন্টেন্স। কারণ হচ্ছে যে আমরা এই যে এখানে একটা ফাঁকা স্পেস নিছি, এই জন্য এটাকে ভুল হিসাবে ধরতেছে। তো আমরা যদি এই দুটাকে এরকম এক করে দিই, দেখেন এখন আর এখানে কোনো ধরনের কোনো ভুল নেই। স্যার ইনভেড সিনটেক্স, সিনটেক্সটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, সিনটেক্স মানে বোঝায় হচ্ছে একটা বাক্য, মানে এই যে আমরা এ ইকুয়াল 10 লিখলাম, ধরেন 1 নাম্বার লাইন এ ইকুয়াল 10, এটা হচ্ছে আলাদা একটা, এটা একটা আলাদা হচ্ছে, এটাকে বলে স্টেটমেন্ট নর্মালি। এখন এইখানে এটা লেখার যে আমার নিয়ম যে ছিল সিনটেক্স, যে আমরা যে সেন্টেন্সটা লিখছি, এইটাকে বলতেছি ইনভ্যালিড সিনটেক্স।
যে এই সিনট্যাক্সটা লেখা তোমার ভুল হয়েছে বা সেন্টেন্সটা লেখা তোমার ভুল হয়েছে, এটাকে এইভাবে লিখতে হবে। জি স্যার, বুঝছি। এখন যদি আমরা এরকম লিখি 1a = 20, এটা কেন ভুল? নাম্বার আগে বল। দেওয়া যাবে না। কারণ শুরুতে ওয়ান আছে। আগে নাম্বার দেওয়া যাবে না, এটা যদি আমরা পরে দিই তাহলে দেখেন আর কোনো প্রবলেম। তাহলে আমরা চাইলে এইভাবে ভেরিয়েবল লিখবো। তবে আপনারা যেহেতু ফিউচারে সবাই হচ্ছে প্রফেশনাল কাজ করবেন, আমরা অবশ্যই ভেরিয়েবল লেখার ক্ষেত্রে একটা বিষয় খুব লক্ষ্য রাখবো, ভেরিয়েবলের নামগুলো যেন মিনিংফুল হয়। এ বি সি ডি এগুলো আসলে কোনো ভেরিয়েবলের নাম না। আমরা এই যে এরকম মিনিংফুল নাম লিখবো, ফার্স্ট নাম্বার = 12, সেকেন্ড নাম্বার = 20, তাহলে অ্যাড করবো ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, মানে এরকম নামগুলো যেন, ভেরিয়েবলের নামগুলো যেন এরকম সুন্দর সুন্দর মিনিংফুল হয়। তবে প্রফেশনালরা যেভাবে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে এরকম, যেমন কেউ যদি একটা ফার্স্ট নাম্বার, তারা লেখে এইভাবে FIRST, এরপরে যেহেতু নাম্বার লিখবে এন লেখে বড় হাতে NUMBER, ফার্স্ট নাম্বার = 1। এই ধরনের, এইভাবে ভেরিয়েবল লেখাকে বা এই ধরনের কোনো একটা ওয়ার্ড লেখাকে বলা হয়েছে ক্যামেল কেস। যে দেখেন এই যে উটের পিঠের মতো, যে এইটুকু স্মল লেটার, মাঝখানে গিয়ে এনটা বড় হাতের, এরপরে নাম্বারের পরের গুলো হচ্ছে ছোট হাতের। যেহেতু উটের পিঠ মাঝখানে উঁচু থাকে, এই ধরনের লেখাকে বলা হচ্ছে ক্যামেল কেস লেটার। যে ফার্স্ট এটা একটা আলাদা শব্দ, নাম্বার একটা আলাদা শব্দ। এখন এই যে নাম্বার আলাদা শব্দ, এটা যখন লেখা শুরু করছি, এটার প্রথম অক্ষরটা দিছি হচ্ছে ক্যাপিটাল লেটার, তাহলে আমার জন্য পড়তে সুবিধা হচ্ছে। তো এইভাবে আমরা মিনিংফুল ভেরিয়েবলের নাম আমরা আমাদের প্রোগ্রামে লেখার আমরা ট্রাই করব। তাহলে এইটা হচ্ছে আমাদের গেল। এখন আপনাদের একটা ছোট্ট কাজের মধ্যে আমরা দিয়ে দিই, ল্যাব অ্যাসাইনমেন্টে যাবেন, গিয়ে এই 3 নাম্বার প্রোগ্রামটা সবাই লিখে ফেলবেন, লিখে আমাকে স্ক্রিনশট। আর প্রিন্টটা কি আলাদা ভেরিয়েবলে নিয়ে দিব না একবারে ইচ্ছা, এক্সপ্রেশন ইচ্ছা, লিখে? ইচ্ছা। স্যার ওয়েবসাইটের লিঙ্কটা একটু আরেকবার দিয়েন। স্যার পাঠাইছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার বাসায় কারেন্ট না থাকার কারণে পাইথন ইনস্টল আর ওই বাকি ক্লাসগুলো দেখতে পারি নাই স্যার, একটু পরে একটু দেখালে ওই যে কৃতজ্ঞ দেখেন, ওই যে থাকবো। ওই যে দেখেন একটা ওয়েবসাইটের লিংক দিছি, এখানে ঢুকে দেখবেন ভিডিও টিউটোরিয়াল, ওটার ভিতরে দেখবেন পাইথন লেখা আছে, ওইখানে গিয়ে করে ফেলেন, দেখে ফেলেন। দেখেন চ্যাট বক্স আছে। আচ্ছা, অনেকে করে ফেলছেন অলরেডি।
ওকে, মোটামুটি এটা অনেকেরই হয়ে গেছে। আমরা তাহলে আবার একটু সামনের দিকে আগাই। দেখেন, আমরা যখন হচ্ছে এখানে ভেরিয়েবল গুলো লেখা শুরু করছি, ধরুন এটা কেটে দিই, রান করে। যখন আমরা এখানে ভেরিয়েবল গুলো লেখা শুরু করছিলাম, তখন দেখেন এইখানে টাইপ নামের একটা কথা ছিল, যে প্রথমটা তো ভেরিয়েবলের নাম এ, এরপরে টাইপ ছিল হচ্ছে ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টিজারের হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ইন্টিজার কি? ইন্টিজারের মানে বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এইটার মানে হচ্ছে ইন্ট বা পূর্ণ সংখ্যা। তার মানে এই যে ভেরিয়েবল এ, তার মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে, এবং এটার সাইজ হচ্ছে 1, এবং এটার ভ্যালু বা মান হচ্ছে 10। এটা দ্বারা এটা প্রকাশ করা হয় যে এ, যার ভিতরে একটা ভ্যালু আছে 10, এবং এটা একটা পূর্ণ সংখ্যা। এখন পাইথনে আমরা কি কি নিয়ে কাজ করতে পারি, কোন কোন ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারি, যেটা একটা টাইপ, ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা নিয়ে আসলে পাইথনে কাজ করা যাবে, বুঝলাম। এইটা ছাড়া দশমিক নিয়ে কাজ করা যায় কিনা, আমরা এটা এগুলো নিয়ে একটু আলোচনা করি। ডেটা টাইপ ইন পাইথন। তো এখানে বলছে পাইথন কিন্তু ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ভাষা। ডাইনামিক্যালি মানে যখন আমি এই ভেরিয়েবলটা লিখছি এ, আমি কিন্তু পাইথনকে বলি নাই যে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ। পাইথন নিজে নিজেই বুঝে ফেলছে যে যেহেতু 10 লিখছি, তার মানে এই এ হচ্ছে একটা ইন্টিজার ধরনের বা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল। এটা পাইথন নিজে নিজেই বোঝে। এই জন্য পাইথনকে বলা হয় হচ্ছে ডাইনামিক টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন পাইথন আর কি কি ধরনের ভাষা নিয়ে আসলে কাজ করে, বা কি কি ধরনের ডেটা নিয়ে কাজ করে? পাইথন দেখেন যে ডাটাগুলো নিয়ে কাজ করে, এইখানে লেখা স্ট্রিং বা টেক্সট বেসড ডাটা টাইপ। তার মানে আমরা স্ট্রিং মানে বোঝাচ্ছে হচ্ছে টেক্সট বেস। টেক্সট বেস কোনটা? ধরেন আমার নাম, RAIHN, এটা হচ্ছে স্ট্রিং বা টেক্সট। এই ধরনের ডাটা নিয়ে পাইথনে কাজ করা যায়। নিউমেরিক ডাটা নিয়ে পাইথনে কাজ করা যায়। বুলিয়ান ডাটা, বুলিয়ান মানে সত্য না মিথ্যা, এই ধরনের ডাটা নিয়ে কাজ করা যায়। লিস্ট ডেটা, এই ডাটাগুলো নিয়ে পাইথন প্রোগ্রামিং এ মেইনলি হচ্ছে কাজ করা যায়। তো আমরা যদি একটু যাই নিচের দিকে, আমরা দেখব যে কি কি ধরনের ডাটা নিয়ে পাইথনে কাজ করা যায়। আমরা প্রথমে বলছি যে নিউমেরিক্যাল ডাটা। আমরা একটু নিউমেরিক্যাল ডাটাতে প্রথমে আসি। নিউমেরিক্যালের মধ্যে কি কি পড়ে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট। আমরা একটু আগেই দেখছি যে আমরা ইন্ট নিয়ে আসলে কাজ করতে পারি। এরপরে আছে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক সংখ্যা, আমরা ফ্লোট নিয়ে এখানে কাজ করতে পারি। এরপরে আছে কমপ্লেক্স বা জটিল সংখ্যা। আমরা ইন্টারমিডিয়েটের বইতে পড়ছি যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা নিয়ে আসলে পাইথন প্রোগ্রামিং এ কাজ করা যায়। তো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করা যায়, ফ্লোট বা দশমিক সংখ্যা নিয়ে কাজ করা যায়, কমপ্লেক্স বা জটিল সংখ্যা নিয়ে কাজ করা যায়। তো আমরা এই তিনটার একটু উদাহরণ দিই। ধর আমরা A = লিখছি 10, এই জন্য এইখানে দেখাইছে যে এটা হচ্ছে ইন্টিজার। আমরা একটা কাজ করি, আমরা বি নেই, তার মধ্যে একটা দশমিক সংখ্যা নেই, ধরেন 12.7 বা 7 নিলাম। এখন যে রান করাই, ও সুন্দর, দেখেন এখানে লেখা উঠছে যে বি, বি হচ্ছে ফ্লোট বা একটা দশমিক সংখ্যা। প্রথমটাকে বলছে ইন্টিজার, তারপরেরটাকে বলছে হচ্ছে দশমিক। ওকে, এখন থেকে আমরা জটিল সংখ্যা নিয়ে কাজ করতে পারি কিনা। কিন্তু জটিল সংখ্যাটা আসলে লেখে কিভাবে, আমরা যদি একটু দেখি। জটিল সংখ্যা, আমরা নর্মালি জটিল সংখ্যাকে লিখি হচ্ছে এইখানে ই দ্বারা। ই মানে আমরা বুঝি হচ্ছে এটা একটা জটিল সংখ্যা। কিন্তু আমরা যখন হচ্ছে বই পুস্তকে বা আমরা গণিতে পড়তাম, তখন আমরা জটিল সংখ্যাকে লিখতাম হচ্ছে আই দ্বারা, এরকম -i দ্বারা। এটাতে আমরা লিখতাম হচ্ছে জটিল সংখ্যা। কিন্তু এখানে আই ব্যবহার না করে এইখানে ব্যবহার করে হচ্ছে জে। সরি, আমি একটু লেখার চেষ্টা করি, তাহলে আমি এটা বুঝবো। আমরা একটা জটিল সংখ্যা লিখি, c = 3 + 2j। 3 + 2j, এখানে নর্মালি জে দিয়ে লেখা হচ্ছে জটিল সংখ্যা। জে মানে বোঝায় এটা একটা কমপ্লেক্স নাম্বার, 2j এটা একটা কমপ্লেক্স। এখন দেখেন এটা যদি আমরা রান করি, আমরা দেখবো এখানে লেখা আছে হচ্ছে কমপ্লেক্স।
মানে এই সংখ্যাটা নর্মাল কোনো সংখ্যা না, এটা হচ্ছে জটিল এক ধরনের সংখ্যা। তাহলে আমরা চাইলে তিন ধরনের সংখ্যা নিয়ে কাজ করতে পারি।